তোর মতো ছোট লোককে আমি ভালোবাসবো? কখনো না। ভালোবাসার কি ডেফিনেশন দিয়ে হয়? আর যাই হোক, কোনো গরিব ফকিরকে আমি ভালোবাসতে পারবো না। তোর কত বড় সাহস! কিছু বুঝলেন না তো? চলেন একটু অতীত থেকে ঘুরে আসি। রায়সা চৌধুরীর সঙ্গে অর্ক রহমানের বিবাহিত জীবনে 3 বছর পূর্তির দিনটা ছিল বৃহস্পতিবার। আর এই 3 বছরের সম্পর্কে অর্ক মাত্র দুটো জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছে। সেগুলো হলো, প্রথমত, ভালোবাসা আর বিয়ে এক জিনিস নয়। দ্বিতীয়ত, বিয়েটা আসলে একটা অদ্ভুত লাইসেন্স, যেখানে আপনি নিজের ইচ্ছেতেই আপনার চিরন্তন সুখটাকে কবর দিতে পারেন। তবে হ্যাঁ, প্রথম রাতের আগে অর্ক এগুলো কিছুই জানতো না বলেই হয়তো গুলশানের রায়সা চৌধুরীর বাড়িতে জামাই হয়ে উঠতে এসে সে নিজের অস্তিত্বের সংকটও বয়ে এনেছিল। সেই দিনটায় অর্ক অফিস থেকে ফিরছিল একা একাই। উত্তরা থেকে গুলশান, পুরো ঢাকা শহরটা যেন লাল ব্রেক লাইটের সমুদ্রে ডুবেছিল। পাশের সিটে রাখা কেকের বাক্সটার দিকে তাকিয়ে অর্ক একটা দীর্ঘশ্বাস ফেলল। বাক্সটা সাদা রঙের, উপর দিয়ে সোনালি ফিতে বাঁধা। রাইসার পছন্দের ফ্রেশ ক্রিম আর ব্লুবেরি চিজ কেক। বিয়ের প্রথম বছরেও এমন একটা কেক অফিস থেকে কিনে আনার সময় ওর বুকের ভেতর প্রজাপতি উঠত। এখন বুকের ভেতরটা যেন শুকনো ঝরা পাতা নড়ে, শব্দ হয় কিন্তু প্রাণ নেই। কারণ অর্ক জানে এই কেক কখনোই খাওয়া হবে না। রাইসা মিষ্টি খায় না, পছন্দ করে না বলেই খায় না এমন কিন্তু একদমই নয়। খায় না এই কারণে যে 1 গ্রাম চিনি শরীরে গেলেই নাকি তার স্কিনের ইলাস্টিসিটি নষ্ট হয়। কারণ তার ভাষায় ইটস এ কার্বোহাইড্রেট ট্র্যাপ। বাসার লিফটের ভেতর দাঁড়িয়ে কাছে নিজের প্রতিচ্ছবি দেখে অর্ক নিজেকে চেনা মুশকিল লাগে। পরনে টেলরিং করা সিল্কের পাঞ্জাবি, চুলে জেলের চকচকে ভাব। এককালে টাঙ্গাইলের পাকা রাস্তার ধারে ছোট্ট মাদ্রাসার পাশের বাড়িটার ছেলে অর্ক আজ পুরো দস্তুর গুলশানের জামাই। কিন্তু চোখের চাহনিতে এখনো সে হারিয়ে যাওয়া ছেলেটাই বাসা বেঁধে আছে, যে কিনা পাঞ্জাবির বদলে হাফ হাতা গেঞ্জি আর লুঙ্গি পরে টিউবওয়েলের পানিতে গোসল করতে ভালোবাসে। অর্ক হাসলো নিজের দিকে। বিয়েটা আসলে কাপড় বদলের মতোই, চাকচিক্যটা বাইরে, ভেতরের মানুষটা বিবর্ণ। লিফটের দরজা খুলতেই স্মার্ট হোমের শীতল বাতাস মুখে এসে লাগলো। বাড়িটা সুন্দর, পরিপাটি, আর ঠিক যেন একটা মিউজিয়াম। এখানে সবকিছু নির্ধারিত, প্রতিটা ফার্নিচার নিজস্ব জায়গায় স্থির। অর্কর মনে পড়ে বিয়ের প্রথম সপ্তাহে ও সোফায় বসে পা তুলে চা খাচ্ছিল আরামসে। সামনেই বসেছিল রাইসা। অর্কের এমন আইসি ভাব দেখে রাইসা কিছু বলেনি, শুধু চোখ নামিয়ে ওর পায়ের দিকে তাকিয়েছিল কিছুক্ষণ। আর অমনি অর্ক নিজেই পা নামিয়ে ফেলেছিল বোকার মতো, যেন নির্দেশটা চোখের ভাষাতেই দিয়ে দেওয়া গেল রাইসার দিক থেকে। আশেপাশে তাকিয়ে শুনশান বাড়িটায় একবার চোখ বুলিয়ে নিল অর্ক। সামনে তাকিয়ে কারো অস্তিত্ব লক্ষ্য করে জিজ্ঞেস করে, ম্যাডাম আসবে কখন, বলে গিয়েছে কিছু? ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা কাজের বুয়া রেবিকা আপাকে জিজ্ঞেস করলো অর্ক। ম্যাডাম মিটিং শেষ করে আসবেন রাত 10টায়। আগে আপনার ডিনার দিয়ে দিই? না, থুইয়া রাখেন। আইজ আমাদের বিবাহের 3 বছর পূর্তি, দেখি উনারে নিয়ে একসাথে খাইতে পারি কিনা। রাইসা চৌধুরী হলো লা রেইন কসমেটিক্সের ফাউন্ডার ও সিইও। বাংলাদেশের বিলাসবহুল প্রসাধনী সামগ্রীর বাজারটা এখন তার মুঠোয়। শুনেছে সামনের মাসে রয়্যাল লাইফ স্টাইল নামের বিশাল কর্পোরেট গ্রুপটার সঙ্গে মার্জার হবে। আর রাইসা হবে সে কিংবদন্তি কোম্পানির সবচেয়ে কম বয়সী ভাইস প্রেসিডেন্ট। মানুষটা যেন দেহে মনে একটা কর্পোরেট মেশিন। অর্ক ভাবে এই মেশিনটাকে কোনোদিন সে ভালোবেসেছিল কিনা। বাসরাতে রাইসা চুক্তিপত্র মতো করে বলেছিল, আমার সময় কম, সংসার করব কিন্তু আগে ক্যারিয়ার। তুমি কি মেনটেন করতে পারবা? অর্ক তখন ঘাস ফুলের ঘ্রাণ পাওয়া এক টাঙ্গাইল যুবক। রাইসার নীল শাড়ির আঁচল ধরে বলেছিল, পারবো। কিন্তু পারেনি। 3 বছরে সে বুঝেছে রাইসাকে মেনটেন করা মানে নিজেকে প্রতিদিন ক্ষয় করে ফেলা। নিজের ভালো লাগা, নিজের পছন্দ, নিজের পরিবার সব তিল করে শেষ করা। ঠিক রাত 11টায় রাইসা ফিরল। দরজা খোলার শব্দের সঙ্গে সঙ্গে অর্ক সোফা থেকে উঠে দাঁড়ালো। রাইসার পরনে একটা ইন্ডিগো নীল প্যান্ট স্যুট, পায়ে 4.5 ইঞ্চির পালিশ করা হিল, চুল পেছনে আটসাট করে বাঁধা। ঘরে ঢুকেই সে চোখ বুলিয়ে নিল চারপাশ, যেন কিছু একটা গন্ডগোল হয়েছে এমন সন্দেহ তার। টেবিলের উপর কেকের বাক্সটা চোখে পড়তেই সে ভ্রুকুচকে তাকালো অর্কর দিকে। ডিনার করনি এখনো? রাইসার স্বরে কৃত্রিম আগ্রহ, যেন রোবট কথা বলছে। তোমার অপেক্ষায় ছিলাম,
অ্যানিভার্সারি আজ, মনে আছে? রাইসা পায়ের হিল খুলে সোফায় বসলো। কেকের বাক্সের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। অর্ক, তুমি তো জানো এই সব দিন আমার কাছে পহেলা বৈশাখ বা ভ্যালেন্টাইন্স ডে সমান। স্রেফ ক্যালেন্ডারের পাতা একটা মাপা দূরত্ব। এতে সেলিব্রেশনের কি আছে? আছে। 3 বছর আগে তুমি আর আমি এক হয়েছিলাম। কর্পোরেট স্ট্যান্ডার্ডে 3 বছর ইজ নাথিং অর্ক। ক্লায়েন্ট রিলেশনশিপও 3 বছর স্থায়ী হয় না অনেক সময়। রাইসার জবাবে অর্কর বুকের ভিতর ঝরা পাতাটা মুচড়ে উঠল। বউ না, যেন কোনো ম্যানেজমেন্ট শুরু। যাই হোক, কাল সকালে বোর্ড মিটিং আছে, তাড়াতাড়ি ঘুমাও। রাইসা উঠে দাঁড়াতেই অর্ক বলল, রয়্যালের চেয়ারম্যান সাহেব নাকি কাল ফাইনাল ডিসিশন নেবেন শুনছি। আগারগাঁওয়ের ল্যান্ড ডিলটা একটু ঝামেলায় আছে। রাইসা থমকে গেল, পেছন ফিরে তাকালো। তার চোখ দুটো যেন ক্ষুরধার ব্লেড। এই বিষয়ে তোমার মতামত দরকার হলে আমি জানাবো। তুমি তোমার লিগ্যাল ডিপার্টমেন্টের ফাইল দেখো। কোম্পানির স্ট্র্যাটেজিক ব্যাপারে অ্যাডভাইস দেওয়ার কেউ দরকার হলে আমার পুরো মার্কেটিং টিম আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে রাইসা বেডরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। খুব জোরে নয়, তবে ঠিক এমন ভাবে যেন পৃথিবীর সবটুকু সম্ভাবনার জানালা বন্ধ হয়ে গেল। পরদিন সকালে অর্ক উঠল ভোর 6টায়। পাশের বেডে রাইসা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত রাইসাকে দেখলে কেমন জানি লাগে। কঠিন পাথরটা নিচে যেন এক কোমল মাটির স্তর থাকে। অর্কর ইচ্ছে করে রাইসার কপাল থেকে চুল সরিয়ে দেয়, কিন্তু সাহস পায় না। যদি জেগে যায়, যদি আবার সেই রোবটিক চোখে তাকায়। মাঝরাতে অর্ক হাত বাড়ালেও রাইসা সরে যায়, যেন অর্কর উপস্থিতিটুকু তার কাছে বাড়তি কিছু। বিয়ের 3 বছরেও তাদের মধ্যে যে ইন্টিমেসি তৈরি হয়নি তা নয়, কিন্তু সে এক অদ্ভুত নীরবতা, যেন দুই অচেনা যাত্রী একই বগিতে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, কিন্তু কারো সঙ্গে কারো কথাই হয় না। বাদশাহী টয়লেটে মুখ হাত ধুতে গিয়ে অর্ক দেখল রাইসার স্কিন কেয়ারের জিনিসপত্রের সারি, হরেক রকমের সিরাম, ভিটামিন সি, রেটিনল, আরও কত কি। লা রেইন কসমেটিক্সের পুরো রেঞ্জ যেন টেস্টিং ল্যাবে পরিণত হয়েছে তাদের বাথরুমটা। একবার অর্ক ভুল করে রাইসার নাইট অ্যাজ রিভার্সাল ক্রিম হাতের লোশন ভেবে ব্যবহার করে ফেলেছিল। রাইসা সেদিন পুরো ঘরের বাতাস ভারী করে দিয়েছিল। টেবিলে নাস্তা করতে বসে অর্ক খবরের কাগজ খুলল। প্রথম পাতায় রাইসার ছবি। রয়্যাল গ্রুপের হাত ধরে নতুন উচ্চতায় লা রেইন। শিরোনামটা চোখে পড়তেই অর্ক একটা রুটি মুখে পড়ল। নিজের স্ত্রীর এত বড় অর্জন, অথচ নিজের ভূমিকা শুধু একটা অলংকার। টাঙ্গাইলের মাটিতে পা রেখে যেদিন ঢাকায় এসেছিল, স্বপ্ন ছিল ব্যারিস্টার হবে, দেশের সর্বোচ্চ আদালতে মামলা লড়বে। অথচ এখন হাউস হাজবেন্ড পরিচয়টা তার পেশাদারি জীবনের চেয়েও বড় হয়ে গেছে। এমনিতে সে রয়্যাল গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার হলেও রাইসার পদবী নিচে তার অস্তিত্বটা হারিয়ে যায়। সেদিন অফিসে যাওয়ার পথে প্রাইভেট কারে বসে অর্ক গুনগুন করছিল পুরনো এক রবীন্দ্রসঙ্গীত। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। হঠাৎ করেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে ওর বুকটা ধক করে উঠল। মা। টাঙ্গাইলের বাড়ি থেকে ফোন করেছেন শাহানা বেগম। অর্কর বুকের ভিতর এক চিলতে রোদ খেলে গেল। অর্ক, ভাবজান, তুই কেমন আছিস? মায়ের গলার আঞ্চলিক টান মায়াবী এক সুর হয়ে কানে এলো। ভালো আছি মা, তুমি কেমন আছো? ওষুধ ঠিকমতো খাচ্ছ তো? হ, খাইতাছি, কিন্তু আমার বুক পুরা পোলারে দেখন লাগে। তোর বউডারে লইয়া আয় না একদিন। 3 বছর হইল, একবারও কি বউ নিয়া বাড়ি আসা লাগে না? শাহানা বেগমের কথায় অর্ক কোনো জবাব দিতে পারল না, কারণ অর্ক জানে রাইসা গ্রামে গিয়ে 2 বেলা কেমন থাকবে, বাড়ি টিউবওয়েলের পানিতে গোসল করবে কিনা, মায়ের হাতের ভর্তার তরকারিতে খুশি হবে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া অসম্ভব। রাইসার কাছে টাঙ্গাইল মানে শুধুই দূরত্ব। অর্কর পরিবার যেন কোনো ভুলে আসা ইতিহাস, রাইসা যাকে পাত্তা দেয় না। মা, রাইসার একটু শরীর খারাপ থাকে তাই। অর্ক, আমি তোর মা, মিথ্যা কইও না। আমি জানি ওই চৌধুরী বাড়ির মায়াডার চোখে আমরা নগণ্য। তুই পারলে একবার অন্তত নিয়ে আয়, অনেক টাকা পয়সা আয়, কিন্তু মায়াডারে তো দেখতে চাই, পোলাপান হবে না? মার কথায় অর্কর গলা শুকিয়ে এলো। প্রথম বছরটা চেষ্টা করেছিল, কিন্তু রাইসা শরীরটাকে একটা প্রজেক্টের মতো ম্যানেজ করে।
প্রেগনেন্সি তার কাছে একটা বিরাট ঠিটুর। অর্ক জানে হয়তো মা হওয়ার ইচ্ছা রাইসার নেই, আর রাইসা যেখানে ইচ্ছা রাখে না সেখানে অর্কর সাধ্যও নেই যে কিছু করবে। মায়ের সঙ্গে কথা শেষ করে অর্ক আবিষ্কার করলো চোখের কোণ চিকচিক করছে। মনে পড়ে গেল বিয়ের আগের দিনগুলোর কথা। রয়্যাল গ্রুপের কর্পোরেট অফিস মতিঝিলের বাণিজ্যিক এলাকার উঁচু ভবনে। অফিসে ঢুকতেই অর্কর সহকর্মী আবরার এগিয়ে এলো হাতে 1 কাপ চা আর ফাইল নিয়ে। স্যার, আশা করি মনে আছে দুপুরে আজ বোর্ড মিটিং। ম্যাডাম বলেছেন লিগ্যাল ডিপার্টমেন্ট যেন আগারগাঁও প্রজেক্টের ডকুমেন্ট সহ রেডি রাখে। আর শুনেছেন মিটিংয়ে নাকি রয়্যাল গ্রুপের নতুন ইনভেস্টর হুমায়ুন আজাদ সাহেবের ছেলে থাকবে। আয়াজ খান নাম, বিদেশ থেকে ফিরেছে। আবরারের শেষ কথাটা কানে যেতেই অর্কর ভ্রু কুঁচকে গেল। আয়াজ খান লোকটার নাম আগেও শুনেছে। এক সময় রাইসার কো অর্গানাইজেশনে কাজ করত। কানে কানে গুঞ্জন শোনা যায় নাকি রাইসার খুব কাছের বন্ধু ছিল। কেউ কেউ বলে সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে বেশি ছিল, কিন্তু রাইসা কোনোদিন এ নিয়ে কিছু বলেনি। অর্কর জিজ্ঞেস করারও কোনো অধিকার আছে বলে মনে হয়নি। বোর্ড মিটিংয়ে ঢোকার আগে অর্ক একটা অদ্ভুত দৃশ্য দেখল। রাইসা করিডোরে দাঁড়িয়ে হাসছে, এমন এক হাসি যা অর্ক কখনো দেখেনি। আর সে হাসির কারণ আয়াজ খান। 6 ফুট লম্বা, শার্প স্যুট, পাকা চুলে জেল, চোখে সূচির সানগ্লাস। আয়াজকে দেখে অপ্রস্তুত লাগে। রাইসা যখন আয়াজের সঙ্গে কথা বলছিল তখন যেন অন্য মানুষ। মুখের সেই পাথুরে ভাবটা নেই, যেন রাইসা একটু গলে গেছে। অর্কর পেটের ভেতর কেমন যেন মোচড় দিল। হিংসা নাকি অভিমান নাকি শুধুই অস্তিত্বহীনতার জ্বালা। সে জানে রাইসার কাছে আয়াজের আগমন নেহাতি একটা কর্পোরেট ব্যাপার, কিন্তু মানুষের মন তো আর যুক্তি মানে না। বিয়ের 3 বছর পরেও নিজের স্ত্রী যদি অন্যের কাছে হাসে তবে কেমন লাগে? অর্ক নিজেকে সামলে নিয়ে কনফারেন্স রুমে ঢুকলো। মিটিং শুরু হলো। রাইসা চেয়ারে বসতেই তার মুখের হাসি হাওয়া হয়ে গেল। ফিরে এলেন সেই রোহার মহিলা। আয়াজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছিল, আর অর্ক দেখছিল রাইসাকে। চোখ নিচু করে ফাইলের দিকে তাকিয়ে আছে, কিন্তু কি যেন ভাবছে। হঠাৎ রাইসা কপাল চেপে ধরল। যন্ত্রণায় মুখটা কুকড়ে গেল। নখের ডগা দিয়ে টেবিল আশ্রানোর শব্দ হলো। মুহূর্তের জন্য মনে হলো সে জ্ঞান হারাবে। আয়াজ থামলো। রুমের সবাই তাকিয়ে আছে। অর্ক উঠে দাঁড়াবে কি দাঁড়াবে না ভাবছে। রাইসা হাত তুলে সবাইকে থামালো। আই এম ফাইন, আ লিটল মাইগ্রেন। যন্ত্রণা চাপা দিয়ে সে আবার ফাইলে চোখ রাখলো। অর্কর ভেতরটা পুড়ে গেল। মাইগ্রেন নাকি অন্য কিছু? ইদানিং রাইসাকে খুব ক্লান্ত ক্লান্ত লাগে। খাওয়া দাওয়া কম, রাতে দেরি করে ঘুমায়, সকালে ঘুম থেকে উঠতে পারে না। অর্ক একদিন টেবিলে একটা অদ্ভুত ওষুধের স্ট্রিপ দেখেছিল, নিউরোফেন প্লাস আর কিছু হরমোনাল ট্যাবলেট। নিজে ডাক্তার নয়, কিন্তু বোঝে শরীরে কিছু একটা বড় ধরনের বিপর্যয় চলছে। মিটিং শেষে রাইসা উঠে দ্রুত চলে গেল তার কেবিনে। আয়াজ অর্কর দিকে তাকিয়ে মুচকি হাসলো। You must be Orc. Heard a lot about you. Raisa is a gem. Take care of her. কথাটা সাধারণ, কিন্তু সুরটা অর্কর কাছে লাগলো কুৎসিত, যেন ব্যঙ্গ করছে। তুই পারবি না, ছেড়ে দে। অর্ক হেসে বলল, আই এম হার হাজবেন্ড, আই নো মাই ডিউটি। বেরিয়ে আসার সময় আয়াজ অর্কর কাঁধে হাত রাখলো। Duty or love এক জিনিস নয়, মিস্টার রহমান। এই একটা বাক্য, কিন্তু যেন কানে সিসা ঢেলে দিল। অর্ক নিঃশব্দে লিফটের দিকে হাঁটলো। পেছনে আয়াজের চোখ দুটো যেন ছুরির মতো বিঁধছে রাইসার কেবিনের দিকে। বিকেলে অফিস শেষে অর্ক নদীর ধারে বসেছিল। সন্ধ্যার বুড়ি গঙ্গা তার বিষাদ মাখা চেহারা নিয়ে প্রবাহিত। পাশে ছোটদের খেলনা, বেলুনওয়ালা, ভ্রাম্যমান চায়ের দোকান। 1 কাপ রং চা হাতে নিয়ে অর্ক ভাবছিল। বুক পকেটে একটা চিঠি রাখা, কদিন আগেই লেখা ডিভোর্সের আবেদনপত্র। আইনজীবী বন্ধু শুভ্রর পরামর্শে খসড়া তৈরি করেছিল, কিন্তু জমা দেয়নি এখনো। কারোর মনের ভেতর এখনো সমুদ্র আছে। রাইসার গলা জড়িয়ে ধরা শেষ কবে মনে করতে পারে না, কিন্তু ফেলে আসা দিনগুলোতে ফিরে গেলে ঠিক সেই দিনটার কথা মনে পড়ে, যেদিন অর্ক প্রথম রাইসাকে দেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে। সেই ছিল এক মেঘলা দিন। রাইসা তখন সবে লারিন শুরু করেছে। সেমিনারে সে এক প্যানেলিস্ট। ছাত্র হিসেবে প্রশ্ন করেছিল অর্ক, বাংলাদেশের মেয়েরা ফেয়ারনেস ক্রিমের পেছনে ছোটা কেন বন্ধ করবে না? আপনারা কেন এই কালচারটা প্রমোট করছেন?
প্রশ্নটা জটিল। রাইসা মাইক্রোফোনে উত্তর দিয়েছিল এমনভাবে যেন নেতৃত্ব তার রক্তে। আমি গায়ের রং বদলানোর কথা বলছি না, আমি আত্মবিশ্বাস বিক্রি করি। তুমি যদি ভাবো কসমেটিক্স শুধুই রং ফর্সা করার জিনিস, তাহলে তুমি আমার ভীষণ বুঝতে ব্যর্থ হয়েছ। প্রথমবার সে রাইসার চোখে ঝলক দেখেছিল, যেন সৃষ্টির আগুন জ্বলছে। সেই জায়গাটাই ভালো লেগেছিল। ভালো লাগাটা ভালোবাসায় বদলাতে বেশি সময় লাগেনি। রাইসাও হয়তো অর্কর সততাটা বুঝতে পেরেছিল, তাই এগিয়ে এসেছিল। বাগানের বেঞ্চে বসে রাইসা বলেছিল, আমার সঙ্গে থাকা চ্যালেঞ্জিং, আমি কঠিন মানুষ, তবে তুমি কি থাকবে? অর্ক বলেছিল। থাকবো। সে অর্ক আজ বিবাহ বিচ্ছেদের কাগজ বুকে নিয়ে বসে। সমাজ তাকে চূড়ান্ত ব্যর্থতা মনে করে। সে ব্যর্থতাকেই একমাত্র পথ ভাবতে বাধ্য হচ্ছে সে। কিন্তু তখনও সে জানে না আকাশের কালো মেঘের আড়ালে আরো ঘন অন্ধকার তার জন্য অপেক্ষা করছে। রাত 10টায় বাসায় ফিরে দেখে রাইসার ঘর বন্ধ। রেবেকা আপা বলল, ম্যাডাম বাসায় আসেন নাই, ড্রাইভার কইল উনি নাকি ইউনাইটেড হাসপাতালে গেছেন। অর্কর পায়ের নিচের মাটি সরে গেল। ইউনাইটেড হাসপাতাল? রাইসা কিছু না ভেবে গ্যারেজ থেকে গাড়ি বের করলো। পুরো পথ তার বুকে ভয় দানা বেঁধেছে। হাসপাতালের নিচে ড্রাইভার মোস্তফা গাড়ি ধোয়াচ্ছে। অর্ককে দেখে সে ভয় পেয়ে গেল। স্যার, আপনি এখানে? ম্যাডাম কোথায়? উনি 7তলায় স্পেশালিস্ট চেম্বারে যাইছেন। আমারে কইছেন কাউরে যেন না কই। সিঁড়ি ভেঙে অর্ক যেন উড়ে গেল 7তলায়। নিউরোলজি বিভাগের সামনে রাইসা একা একা বসে। পরনে অফিসের কাপড়, কিন্তু জুতো পায়ে নেই, খালি পা, হাতে একটা ফাইল। মুখ শুকনো ফ্যাকাশে, চোখ লাল, অথচ তাতে পানি নেই। রাইসা কাঁদছে না, কোনোদিন কাঁদে না। অর্ক দেখা মাত্রই যেন পৃথিবীটা থেমে গেল। রাইসা। অর্কর ডাকে সে চমকে উঠল। ফাইলটা দ্রুত ব্যাগে ভরতে গিয়ে ফ্লোরে পড়ে গেল কাগজগুলো। অর্ক এগিয়ে এসে কাগজ তুলতে যেতেই রাইসা বাধা দিল। দাঁড়াও, কাগজ ছোবে না। কিন্তু অর্ক দেখে ফেলেছে। এমআরআই রিপোর্ট, সিটি স্ক্যান, ডাক্তারের পর্যবেক্ষণ। বড় বড় হরফে লেখা, সেরিব্রাল অ্যাগ্রেসিভ অলিগোড্যান্ড্রোগ্লিওমা, এক ধরনের জটিল ব্রেন টিউমার যা স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে ধ্বংস করে। কিছু বোঝার আগেই রাইসা ছুটে এলো। ভয়ঙ্কর রকমের আক্রমণাত্মক হয়ে অর্কর হাত থেকে কাগজ কেড়ে নিল। কিন্তু অর্ক তখন থামার পাত্র নয়। ওর চোখের সামনে রাইসার কষ্টটুকু স্পষ্ট। এই নারী যে কিনা কাঁদতে জানে না, তার ভেতরটা ভেঙে চুরমার। ক্যারিয়ারের যুদ্ধে সে হয়তো জিতে চলেছে, কিন্তু শরীরের ভেতর হাঁটতে বসেছে। কেন আমাকে কিছু বলনি? অর্কর কণ্ঠ কাঁপছে। রাইসা জবাব দেয় না। তার চোখ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে দেয়ালের দিকে। তারপর খুব আস্তে বলে, বললে কি হতো? তুমি তো চলে যাচ্ছ। ডিভোর্সের কাগজটা তোমার বুক পকেটে দেখছি, স্বাক্ষর করে দেব, কিন্তু তার আগে রয়্যাল গ্রুপের ডিলটা শেষ করতে দাও। আমার অসুস্থতার কথা কেউ জানতে পারলে মার্কেট শেয়ারের দাম পড়ে যাবে। আমি কোনো দয়া চাই না। দয়া চায় না, অথচ এই নারীর পুরো জীবনটা অভিনয়। তার চোখ কোথাও কোনো কান্না লুকিয়ে আছে। অর্ক আজ প্রথম বুঝলো রাইসা কেন অশ্রুর রানী। তার চোখে জল নেই, কারণ সে নিজেই যেন এক মহাসমুদ্র, যার সবটুকু জল শুষে নিয়েছে তার নিজেরই জমাট বরফ। বাইরে ঠান্ডা, ভেতরে ফুটন্ত লাভা। অর্ক রাইসার হাতটা ধরতে গেল। রাইসা টান দিয়ে সরিয়ে নিতে চাইল, কিন্তু পারেনি। অর্ক হাত শক্ত করে ধরে বলল, তুমি জানো আমি চলে যাচ্ছি না। আমি তোমাকে এভাবে ফেলে যেতে পারি না। দরকার নেই, আমি একা পারবো। রাইসার গলা ভেঙে এলো একটু, কিন্তু তবু যেন কান্না বাঁধ ভাঙতে চায় না। এ এক অদ্ভুত দৃশ্য। স্বামী স্ত্রী হাত ধরাধরি করে আছে, কিন্তু মাঝে মরুভূমির দূরত্ব। আজ থেকে আমি তোমার সেক্রেটারি, তোমার ড্রাইভার, তোমার উকিল, যা হওয়ার দরকার তাই হব। কিন্তু তুমি আমার সাথে এই যুদ্ধটা করবে, আমার কথা শুনবে, খাবে, ওষুধ খাবে, প্রমিস করো। রাইসা মুখ তুলে তাকালো। সেই চোখে এখনো অবিশ্বাস, যেন সে কোনোদিন বিশ্বাসই করতে পারেনি যে কেউ তাকে বিনা শর্তে ভালোবাসতে পারে। তার সমস্ত জীবন জুড়ে শুধু শর্ত, চুক্তি আর ইমোশনলেস ট্রানজ্যাকশন। অর্ক, আমি তো তোমার কাছে শুধুই হিস্টেরিয়া। হিস্টেরিয়া আমার ভালোবাসার মানুষ, আর পাগলামি ছাড়া ভালোবাসা যায় নাকি অশ্রুর রানী? এই প্রথম রাইসার ঠোঁটের কোণে এক চিলতে অদ্ভুত হাসি ফুটল। কষ্টের হাসি, এক ফোঁটা অশ্রু
চোখের কোণে টলমল করেও পড়ে গেল যেন। সে অশ্রুকে স্যালিউট জানিয়ে অর্ক হাতটা আরো শক্ত করলো। বাইরে ঢাকা শহরের আলো নিভু নিভু, কিন্তু অর্কর বুকে তখন চলছে এক নতুন সিদ্ধান্তের আগুন। সেই রাতটা গুলশানের বাসায় ছিল অন্যরকম। রাইসা প্রথমবারের মতো অর্কর কথা মতো টেবিলে বসে এক প্লেট খিচুড়ি খেলো। অর্ক নিজের হাতে বিরিয়ানির হাঁড়ি ফেলে রেখেছিল, বরং রেবেকা আপাকে দিয়ে সাবু খিচুড়ি বানালো। রাইসা খেতে খেতে বলল, তুমি জানো অর্ক, আমি যখন ছোট ছিলাম আমার আম্মু মারা যাওয়ার পর আব্বু আমাকে একটা কনভেন্টে ভর্তি করে দেয়। সেখানে এক বড়দিনে বলেছিল কাদা পাপ। আমি তখন থেকে কাঁদি না। অর্কর বুকের ভেতর স্রোত বইছে। এই মেয়েটা কতটা ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে তা বোঝার মতো কেউ ছিল না। হয়তো এই জন্যই রাইসা অন্যদের প্রতি এত নির্দয়। নিজেকে শক্ত রাখার নামে সে নিজের অনুভূতিগুলোকেই মেরে ফেলেছে। রাইসা, এবার থেকে তুমি কাঁদতে পারবে, কারণ আমি আছি। অর্ক বলতেই রাইসা তাকালো, চোখে পানি নেই, তবু কি যেন এক অনুরণন। সে রাতে অর্ক আর রাইসা একই বিছানায় শুলো, কিন্তু আগের মতো দুজন দুই দিকে মুখ করে নয়, বরং রাইসা অর্কর কাঁধে হাত রেখেছিল। শরীরটা ক্লান্ত, মস্তিষ্কে ক্রমেই ছড়িয়ে পড়ছে আক্রমণ, কিন্তু মনে হয়েছিল এই একটা রাত তার সম্পূর্ণ নিজের। অর্ক ছাদে বেশি রাত জেগেছিল, তার চোখে জল কিন্তু বুকে সাহস। সে ঠিক করলো সে আর ডিভোর্সের আবেদন করবে না, বরং আয়াজ খান আর রয়্যাল গ্রুপের অন্দরে সব চক্রান্ত থেকে সে রাইসাকে বাঁচাবে। পরে কয়েকটা দিন কেটে গেল এক অদ্ভুত ছন্দে। অর্ক প্রতিদিন সকালে রাইসার ওষুধ বের করে দিত। রাইসা প্রথম প্রথম বিরক্ত হলেও ধীরে ধীরে নির্ভর করতে শুরু করলো। অফিসে গিয়ে অর্ক কোম্পানির পুরনো ল্যান্ড ডিলের ফাইল চাইলো, এবং যেই ফাইল হাতে পেল তাতেই লুকানো একটা বোমা দেখতে পেল। আগারগাঁওয়ের সেই জমিটা আসলে ভুয়া দলিলে কেনা, আর সেই ভুয়া দলিলের সূত্র ধরে উঠে এলো আয়াজ খানের মামার নাম, যে কিনা একসময় রয়্যাল গ্রুপের বিরুদ্ধে মামলা করেছিল। পুরো ব্যাপারটা একটা বড় ষড়যন্ত্র। রাইসাকে মানসিকভাবে চাপে রেখে তারা অসুস্থতার সুযোগ নিয়ে রয়্যাল গ্রুপ দখল করে নেওয়ার পরিকল্পনা। বুধবার সকালে অর্ক যখন এগুলো নিয়ে রাইসার রুমে গেল, দেখলো রাইসা জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আয়াজের সঙ্গে। আওয়াজ শুনে মনে হলো, রাইসা, প্রজেক্ট শেষ করার আগে অর্ককে সরিয়ে দাও। ও তোমার দুর্বলতা, আর তুমি জানো দুর্বলতা নিয়ে আমি ব্যবসা করি না। রাইসা ফোন রেখে ঘুরে দাঁড়াতেই অর্কর মুখোমুখি, তার চোখে ক্লান্তি মেশানো রাগ। আজ আমার ছোটবেলার বন্ধু, কিন্তু এখন সে রয়্যালের শত্রু। আমি জানি, তবুও তাকে দিয়ে আমাদের এই কাজ তো উদ্ধার করতে হবে। অর্ক ফাইলটা টেবিলে ছুড়ে দিল। আয়াস যে তোমার ছেলেবেলার বন্ধু নয়, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু, সেটা আমি প্রমাণ করব। আর তুমি এই যুদ্ধটা থামাবে। তোমার যা করার আমি করব। রাইসা ফাইল খুলে ভেতরের কাগজ দেখলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। যে আয়াজকে সে বিশ্বাস করত, সেই জমি নিয়ে প্রতারণার মূল নায়ক। এটা কিভাবে পেলে? আমি উকিল রাইসা, আর উকিলের কাজই সত্য বের করা। ভালো একজন জামাই হতে না পারলেও আমি খারাপ আইনজীবী নই। প্রথমবারের মতো রাইসার চোখে জল চিকচিক করলো, কিন্তু এখনো তা ফেটে পড়েনি। আমি এত বোকা কিভাবে হলাম? ভালোবাসা মানুষকে বোকা বানায় রাইসা। আর তুমি যদি আয়াজকে ভালোবেসেও থাকতে, তবু আমি তোমার জন্য এটা করতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসার জন্য অপেক্ষা করাই যায়। রাইসা যেন পাথরের মতো নিথর, তার ঠোঁট কাঁপছে। এই প্রথম তার চোখ দিয়ে এক ফোঁটা জল নেমে এলো গাল বেয়ে। অর্ক দেখলো সে এক ফোঁটা অশ্রু যেন ঝর্ণার মতো। অশ্রুর রানী অবশেষে কাঁদলো, আর সে অশ্রু ধুয়ে দিল গত 3 বছরের সব ভুল বোঝাবুঝি, কষ্ট আর দূরত্বের পাহাড়। সন্ধ্যায় অর্ক যখন রাইসার কপালে তিলক পরিয়ে দিচ্ছে, আসলে ওষুধের ব্যান্ডেজটা ঠিক করে দিচ্ছিল, তখন রাইসা অর্কর হাতটা ধরে ফেললো। তুমি জানো, আমি ভেবেছিলাম ডিভোর্স দেব। আমিও ভেবেছিলাম নেব, কিন্তু আমাদের ভাগ্য হয়তো মৃত্যু পর্যন্ত একত্রে থাকাই দেখা আছে। আমি বাঁচতে চাই অর্ক। আমিও চাই তুমি বাঁচো, তবে শুধু বেঁচে থাকাই নয়, তুমি যেন বাঁচতে শেখো। আমরা একসঙ্গে বাঁচবো, আর দেখব কেমন করে এই যুদ্ধ জিততে হয়। বাইরে তখন ঢাকার আকাশে বিদ্যুতের ঝিলিক, বাতাসে বৃষ্টির গন্ধ, যেন আকাশটাও অশ্রু রানীকে স্বাগত জানাচ্ছে। অর্ক জানালা দিয়ে তাকিয়ে ভাবল, জীবনটা আসলে বৃষ্টির মতোই,
প্রথমটা ধুলো উড়িয়ে আনে, কিন্তু শেষে সব পরিষ্কার করে দেয়। রাইসা আর অর্কের গল্প এখানেই শুরু, কিন্তু এখনো পথ অনেক বাকি। রোগীর সঙ্গে লড়াই, রয়্যাল গ্রুপের ষড়যন্ত্রের জাল ছিন্ন করা, আর মানুষটাকে নতুন করে খুঁজে পাওয়ার লড়াই। অশ্রু রানী এবার লড়াই করবে, আর তার পাশে থাকবে সে একটাই মানুষ যে তার অশ্রুর মূল্য বুঝে। রাতে বিছানায় শুয়ে অর্ক আকাশের দিকে তাকিয়ে ভাবল, হে আল্লাহ, এই মেয়েটাকে তুমি বাঁচিও। আমি তোমার কাছে আর কিছু চাই না, শুধু ও যেন কাঁদতে পারে, যেন ওর হৃদয়টা পাথর না হয়ে জীবন্ত থাকে। আর সেই মুহূর্তে রাইসা ঘুমের মধ্যে অর্কর বুকে মুখ গুজে দিল, যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়টা খুঁজে পেয়েছে সে। ভোরের আলো গুলশানের আকাশ ছোঁয়া ভবনের কাছে দেয়াল ভেদ করে যখন রাইসার বিছানায় এসে পড়ল, তখন ঘড়িতে সবে 6টা বেজেছে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বাতাসে লা রেইনের বডি মিস্টের মৃদু ঘ্রাণ। পাশে অর্ক এখনো গভীর ঘুমে, অথচ রাইসার বিছানায় শুয়ে তাকিয়ে আছে সিলিং এর দিকে। সিলিং এ কোনো ফ্যান নেই, শুধু সাদা আলো, ফ্লোরোসেন্ট প্যানেল। মনে পড়ে গেল ছোটবেলায় টাঙ্গাইলের মামা বাড়িতে দোলনায় শুয়ে আকাশ দেখত। সেখানে রাতের আকাশ যেন ফুটো করা কালো কাপড়ের নিচে উকি মারা তারা। আর এখানে এই ঘরে তারা নেই, শুধু নিখুঁত আলোর ব্যবস্থা। রাইসা চোখ বুঝলো আবার। মাথার বাঁদিকে একটা অসহ্য চিনচিনে ব্যথা শুরু হয়েছে, যেন কেউ একটা বরফ শীতল শলাকা ধীরে ধীরে কানের পেছন দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ওষুধ খাইছো? চমকে তাকিয়ে দেখে অর্ক পাশ ফিরে চোখ মেলে তাকিয়ে আছে। চোখ দুটো এখনো ঘুম ঘুম, কিন্তু চিন্তার রেখা স্পষ্ট। বিয়ের 3 বছরে অর্ক কখনো এত ভোরে ঘুম থেকে উঠতো না, কিন্তু গত 1 সপ্তাহে অর্ক যেন বদলে গেছে। রাইসার ড্রেসিং টেবিলের উপর এখন এক সারি ওষুধের শিশি, ডেক্সামেথাসন, নিউরোপেন, আরো কিছু ট্যাবলেট যেগুলোর নাম উচ্চারণ করতে গেলে জিভে জর্দা আসে। অর্ক প্রতিদিন ভোরবেলায় উঠে ঠিক 6:30টায় ওষুধ বের করে রাখে। গরম পানির ফ্লাস্ক আর পাশে থাকে একটা মিষ্টি চকলেটের টুকরো। রাইসা যখন ওষুধে তিতা স্বাদে মুখ বিকৃত করে, তখন অর্ক চকলেটটা এগিয়ে দেয়। আজও দিল। রাইসা এক চুমুক পানি খেয়ে বলল, অর্ক, চকলেট দিয়ে কি পাগলের মতো পাগলামি করছো? আমি বাচ্চা নই। অর্ক মুচকি হেসে বলল, তুমি বাচ্চা না, কিন্তু তুমি আমার পেশেন্ট। আর ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া বারণ নয়, বলেছে স্ট্রেস নেওয়া বারণ। কাল রাতে তুমি ফোনে পুরো 1 ঘন্টা রয়্যাল গ্রুপের চিফ অপারেটিং অফিসারের সঙ্গে কি নিয়ে তর্ক করলে? জমির ডকুমেন্টেশন। আয়াজ যে ভুয়া মিউটেশন ঘটিয়েছে সেটা বোর্ডকে কনভিন্স করতে হবে। অর্ক গলা নামিয়ে বলল, সেটা তো আমি হ্যান্ডেল করছি, তুমি শুধু স্বাস্থ্যের দিকে নজর দাও। ডাক্তার বলেছে মাইগ্রেনের মতো করে শুরু হলেও টিউমারটা একটু অ্যাগ্রেসিভ। এখনই রেস্ট না নিলে পরে স্মৃতিশক্তি যাওয়ার চান্স বেড়ে যাবে। মিসেস চৌধুরী, আপনার অ্যালিগোরিন গ্রোগ্লিওমা যেহেতু ফ্রন্টাল লেভেল ছড়াচ্ছে, তাই কিছু আচরণগত পরিবর্তন হবে, মুড সুইং হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমতে পারে। আমি বলবো আপাতত কোম্পানির হালকা কাজ আর পুরো রেস্ট। সার্জারি রিস্কি, কিন্তু চিন্তা করছি। রাইসা সেদিন চিকিৎসকের চেম্বার থেকে বেরিয়ে নিজেকে সামলাতে পারেনি। নিজের ভেতরের পাথরটাকে ভাঙতে শুরু করেছিল তখনই। অর্ক পাশে না থাকলে হয়তো ভেঙে পড়তো। সকালের নাস্তায় টেবিলে বসলেন দুজন। রেবেকা আপা টোস্ট, ডিম পোস আর জুস এনে রাখলো। রাইসা খেতে বসলো বটে, কিন্তু প্লেটের দিকে তাকিয়ে কেমন উদাস। অর্ক দেখলো রাইসা ডিম ভাঙছে, অথচ তার চোখের দৃষ্টি যেন টেবিলের উপর রাখা প্রজেক্ট ফাইলে। অর্ক ফাইলটা টেনে নিয়ে বলল, খাও, ফাইল খেয়ে পেট ভরবে না। রাইসা বিরক্ত হলো। আমার পেটের চেয়ে কোম্পানি বাঁচানো জরুরি। তুমি জানো না রয়্যালের চেয়ারম্যান সাহেব আগামী সপ্তাহে আসছেন? শুনেছি আয়াজ নাকি তাকে বলেছে লা রাইনের ফিনান্সিয়াল রিপোর্টে গরমিল আছে। মিথ্যা কথা, কিন্তু প্রুফ দেওয়ার মতো অবস্থা আমি নই এখন। অর্ক গলা নামিয়ে বলল, আমি উকিল, ভুলে যেও না। আয়াজের চাল আমি চিনি। যে জমির দলিল ভুয়া, তার সঙ্গে লা রেইনের অডিটরকে ম্যানেজ করে ও কী করে একটা ফাঁদ পেতেছে সেটা আমি প্রমাণ করব। তুমি শুধু এক কাজ করো, ডাক্তারের কথা মতো চলো। রাইসা তাকালো অর্কর দিকে। কি অদ্ভুত এই মানুষ! এককালে যার সঙ্গে কথা বলতে তার ভালো লাগতো না, যে তার কাছে ছিল শুধু একটা চুক্তির ফসল, সেই মানুষটাই আজ তার একমাত্র ভরসা। রাইসা চামচ নামিয়ে রেখে বলল,
আচ্ছা চলো, আজ অফিসে একসঙ্গেই যাই। বোর্ড মিটিংয়ে তুমি থাকবে। আইনজীবী হিসেবে? না, হাজবেন্ড হিসেবে। আইনজীবী হিসেবে তো তুমি রয়্যাল গ্রুপেরও তো দ্বৈত ভূমিকা জাস্টিফাই করতে হবে। কিন্তু শোনো, কেউ যেন বুঝতে না পারে আমি অসুস্থ। অর্ক হেসে বলল, সেটা তো তুমি অভিনয় করে সবার চোখে ধুলো দিতে অভ্যস্ত। এবার নিজের স্বামীর কাছে অভিনয় করো না। চলো, লেট হয়ে যাবে। রয়্যাল গ্রুপের মতিঝিলের প্রধান কার্যালয়ের বোর্ড রুমটা যেন ময়ূরের পেখম মেলা প্রাসাদ। দেওয়ালে শেরে বাংলার ছবি, কনফারেন্স টেবিলে মেহগনি কাঠের উপর বসানো এলইডি স্ক্রিন, ঘর ভর্তি বড় বড় কর্পোরেট মাথা। সকলের চোখ সিইও রাইসা চৌধুরীর দিকে। রাইসা ঢুকলো ঠিক নীল নীল শাড়ি পরে, কপালে ছোট্ট লাল টিপ, গলায় হীরার দুল। দেখে কে বলবে এই নারীর মাথায় টিউমার। অর্ক পিছনে স্যুটটাই পরে ঢুকলো, হাতে ফাইলের স্তূপ। বোর্ড মেম্বারদের মধ্যে আয়াজ খান বসে সবার শেষে, পরনে ধূসর রঙের ইতালিয়ান স্যুট। চোখে রোদ চশমা না থাকলেও চাহনির তীক্ষ্ণতা যেন সানগ্লাসের মতোই আড়াল করে রেখেছে আসল চেহারা। রাইসা সভা শুরু করলেন দারুণ আত্মবিশ্বাসে। আয়াজ উঠলেন ফিনান্সিয়াল রিপোর্টের ত্রুটি তুলে ধরতে। চেয়ারপারসন, গত 2 প্রান্তিকে লাউরেইনের প্রফিট মার্জিন যেভাবে দেখানো হয়েছে তা ইনকনসিস্টেন্স। বিশেষত আগারগাঁয়ের ল্যান্ড প্রকিউরমেন্টের যে খরচ দেখানো হয়েছে তার বিপরীতে জমির যে বর্তমান বাজার দর আমাদের অডিট টিম পেয়েছে, তাতে করে পুরো প্রজেক্টটা আসলে একটি ব্ল্যাক হোল। আমি বলতে চাই এই ডিলের পেছনে বড় কোনো গরমিল আছে। আমি প্রস্তাব দিচ্ছি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বর্তমান সিইওর কার্যক্রম খতিয়ে দেখা হোক। রুমের ভিতর চাপা গুঞ্জন। রাইসার মুখের রং পলকা হয়ে এলেও তিনি চোখ নামালেন না। ঠিক তখনই অর্ক উঠে দাঁড়ালো। আমি কথা বলতে পারি? চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি সাহেব আলী হাত তুললেন। মিস্টার রহমান, আপনি তো রিয়ালের লিগ্যাল অ্যাডভাইজার, আবার শিওর স্বামী। আপনার কথা বলাতে সাংঘাতিক ব্যাপার আছে। অর্ক, সাংঘর্ষিক একমাত্র ঘটে তখন যখন অসত্যকে প্রশ্রয় দেওয়া হয়। আমি আজ শুধু রয়্যালের আইনজীবী হিসেবে নয়, একজন সচেতন নাগরিক হিসেবে কিছু ডকুমেন্ট তুলে ধরব, যা প্রমাণ করবে আসল গরমিলটা কারা করেছে। ঠান্ডা মাথায় বলল, বলেই টেবিলে ছড়িয়ে দিল কিছু কাগজ। সেগুলো ছিল ভুয়া মিউটেশন দলিল, ট্রানজ্যাকশনের পেছনের ব্যাংক অ্যাকাউন্টস ডিটেল এবং আয়াজ খানের মামাতো ভাই ফখরুল ইসলামের স্বাক্ষরিত একটি গোপন চুক্তি। বোর্ডরুম নিস্তব্ধ। আয়াজের চোখ মুখ শক্ত হয়ে গেল। সে বলল, এগুলো জাল। জাল নাকি? সেটা তো তদন্ত করলেই বের হবে। তবে তার আগে আপনি ব্যাখ্যা করুন, ঢাকা ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে জমির দালালকে পেমেন্ট করা হয়েছে সেটি কেন আপনার ও আপনার মামার যৌথ অ্যাকাউন্ট? রয়্যাল গ্রুপের কোনো প্রকল্পের পেমেন্ট তো আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে হবার কথা নয়, মিস্টার আয়াজ। আর হ্যাঁ, এই যে অডিট রিপোর্ট আপনি দেখাচ্ছেন সেটা তৈরি করেছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নাসির সাহেব, যার ফোন কল হিস্ট্রি বলছে আপনি গত 2 সপ্তাহে তাকে 77 বার ফোন করেছেন। অডিট ইন্ডিপেন্ডেন্সি বলে কি কিছু বাকি থাকে? রাইসা অর্কর দিকে তাকিয়ে রইল। এত কিছু সে জানতো না। অর্ক কখন সব জোগাড় করলো। আয়াজ রাগে ফুঁসছে। মিস্টার রহমান, ইউ উইল রিগ্রেট দিস। আমি রিগ্রেট করব না, বরং আমি পুলিশের ইকোনমিক ক্রাইম ইউনিটে ইতিমধ্যে অভিযোগ জমা দিয়েছি। তদন্ত শুরু হলে আপনার ছোটবেলার বন্ধুত্ব আর রয়্যালের চেয়ারম্যানের সঙ্গে পরিচয় কেউ মনে রাখবে না। বোর্ডরুম তখন ভাঙল। সাহেব আলী বললেন, আমরা অভ্যন্তরীণ তদন্ত সাপেক্ষে প্রজেক্ট আপাতত স্থগিত রাখছি। মিসেস চৌধুরী, আপনার প্রতি আমাদের আস্থা বহাল রইল। সভা শেষে করিডোরে আয়াজ এগিয়ে এসে রাইসাকে থামালো। কণ্ঠ নিচু কিন্তু গলা বিষাক্ত। তুই পারলি রাইসা? তোর হাজবেন্ডটা তোকে বাঁচাচ্ছে ভাবছিস? শোন, তোর রোগের কথা চাপা দিতে পারবি না বেশি দিন। রয়্যাল বোর্ড জানলে তোকে সাথে সাথে রিপ্লেস করবে। আর তখন তখন তোর কি হবে? হ্যাঁ, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম, তোকে আমার সঙ্গে নিতে চেয়েছিলাম, কিন্তু তুই সেই সুযোগ নষ্ট করলি। রাইসা কোনো কথা না বাড়িয়ে সোজা চোখে তাকিয়ে বলল, আয়ান, তুই ছোটবেলায় যে বন্ধু ছিলি সে আজ মৃত। আর আমার অসুখের কথা জানলে রয়্যাল আমাকে ছাঁটাই করুক, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার পাশে এখন একজন আছে যার কাছে আমার জীবনটা শুধু কর্পোরেট অ্যাসেট নয়। তুই পারলে যা খুশি কর। আয়াজ ফ্যাল করে তাকিয়ে রইল। রাইসা হিল ঘুরিয়ে হাঁটা দিল। তার পায়ে ব্যথা, মাথায় অসহ্য চাপ।
তবু পিঠ সোজা। অর্ক পেছন থেকে এসে রাইসার কনুই ধরে বলল, চলো বাসায় গিয়ে একটা ঘুম দেবে, আজ আর অফিস না। রাইসা কোনো কথা না বলে মাথা নাড়ল। এই প্রথম সে কারো কথা মতো অফিস ছেড়ে বেরোলো, আর সেটা তার স্বামীর পরামর্শে। ইউনাইটেড হাসপাতালের কেবিনে রাইসা চোখ বুজে শুয়ে আছে। সবে সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার রেশমা সিদ্দিকী রিপোর্ট হাতে অপেক্ষা করছেন। অর্ক চেয়ারে বসে রাইসার হাত ধরে আছে। চিকিৎসক এলেন। মিসেস চৌধুরী, আপনার টিউমারের সাইজ আগের চেয়ে একটু ইনক্রিজ করেছে, তবে গুড নিউজ হলো এটা এখনও লোকালাইজ। আমরা সার্জারির পরিকল্পনা করছি, কিন্তু সার্জারির আগে 2 সপ্তাহ আপনাকে একদম স্ট্রেস ফ্রি থাকতে হবে। ইউ নিড কমপ্লিট রেস্ট। আর মনে রাখবেন, সার্জারির সময় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, হয়তো কিছু স্মৃতি চলে যাবে, নয়তো মুড সুইং বাড়বে, কিন্তু আমরা বেস্ট দেব। রাইসা ধীরে ধীরে চোখ খুলল। স্মৃতি চলে যাবে ডাক্তার? রেশমা সিদ্দিকী কোমল স্বরে বললেন, সেটা এখন বলা মুশকিল, তবে ফ্রন্টাল লেবি যেহেতু ব্যক্তিত্ব আর ডিসিশন মেকিংয়ের জায়গা, আপনি কিছু জিনিস ভুলে যেতে পারেন, কিন্তু যে মানুষগুলো আপনার কাছের তারা ভুলে গেলেও হয়তো আপনার মনের গহীনে থেকে যাবেন। রাইসা তাকিয়েছিল অর্কর দিকে, কিছু বলল না। অর্ক বুঝল রাইসা ভয় পাচ্ছে। এই প্রথম সে তার জীবনের নিয়ন্ত্রণ হারানোর ভয় পাচ্ছে। অর্ক তার আঙ্গুলে চাপ দিয়ে বলল, ডাক্তার বলেছেন ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলবো না। আর তুমি যদি আমাকে ভুলেও যাও, আমি আবার পরিচয় করিয়ে দেব, বলবো আমি অর্ক রহমান, টাঙ্গাইলের এক বোকা ছেলে যে গুলশানের এক রাজকন্যাকে ভালোবেসেছিল। আর তুমি বিশ্বাস না করলে তোমার বিয়ের কাবিননামা দেখাবো। রাইসা অর্কর হাত চেপে ধরে বলল, তোমার সঙ্গে তর্ক করে যেতে যাবে না, জানো? জানি, কারণ আমি উকিল, তুমি মক্কেল, আর উকিলের কথা শোনাই মক্কেলের কাজ। এবার ডাক্তার যা বলছে শুনবে। আমরা কাল গ্রামে যাব। গ্রামে? রাইসা ব্রু কুচকাল। হ্যাঁ, টাঙ্গাইল আমার গ্রামের বাড়ি। ডাক্তার বলেছে রেস্ট। আর তুমি তো 3 বছরে একবারও শ্বশুরবাড়ি যাওনি, এখন যাওয়ার সেরা সময়। সেখানে কোনো কর্পোরেট শত্রু নেই, আয়াজ নেই, নেই কোনো বেডরুম, নেই কোনো বোর্ডরুম, আছে শুধু আমার মা, টিউবওয়েলের পানি আর কাঁঠাল পাকা গাছ। রাইসা না কুচকাল। আমি তো গ্রামে বাথরুমে যেতে পারবো না। আমি তোমার জন্য 5 স্টার বাথরুম ঠিক করিয়ে দিচ্ছি। আর শুনো, গ্রামে গিয়ে যেন কোনো কমেডি না করো, যেমন এই টিউবওয়েলের পানির পিএইচ লেভেল কত জিজ্ঞেস করে গ্রামবাসীকে বিব্রত করো না। রাইসা হাসতে হাসতে বলল, আমি এসব কথা বলি নাকি? বলো, যখন প্রথম বাসায় আসো তখন আমার চায়ের কাপ দেখে বলেছিলে দিস ইজ নট বোন চায়না, ইটস লোকাল ইমিটেশন। তোমার কথা শুনে আমার মনে হয়েছিল চায়ের কাপেরও বোধহয় সনদ লাগে। হো হো করে হাসতে গিয়ে রাইসার মাথায় ব্যথা বেড়ে গেল। কপাল চেপে ধরে সে বলল, তুমি আমাকে বেশি হাসাচ্ছ। ডাক্তার বলেছেন স্ট্রেস কমাতে, কিন্তু তুমি হাসিয়ে প্রেশার বাড়াচ্ছ। অর্ক হাত ধরেই রইল। হাসিও তো একরকম স্ট্রেস বাস্টার। তুমি হাসতে ভুলে গিয়েছিলে, এখন মনে করিয়ে দিচ্ছি। শনিবার সকালে একটি সাদা মাইক্রোবাস টাঙ্গাইলের পথে। গাড়িতে রাইসা, অর্ক আর পেছনে ড্রাইভার মোস্তফা। রাইসা পরেছে একটা সাধারণ সালোয়ার কামিজের অর্কর পছন্দের নীল রং। গলায় কোনো হিরে নেই, কানে ছোট্ট কানে দুল। হাত ঘড়িটা অবশ্য এখনো ফসিলের। অর্ক বলেছিল, ঘড়ি গ্রামে অপ্রয়োজনীয়, আমাদের গ্রামে সময় চলে সূর্যের হিসাবে। রাইসা অবাক হয়ে তাকিয়েছিল গাড়ির জানালা দিয়ে। ঢাকা ছেড়ে সাভার, তারপর আশুলিয়া পেরিয়ে যখন টাঙ্গাইল সদরের কাছে পৌঁছালো, তখন চারপাশে সবুজ ধান ক্ষেত, কৃষকের দল, মাটির ঘর। বর্ষার শেষে এখনো হালকা বৃষ্টি হচ্ছে, টিনের চালে বৃষ্টির শব্দ। অর্কর চোখে অন্যরকম উজ্জ্বলতা। তোমার গ্রামের বাড়ি কি পাকা? আধা পাকা, বাইরে পাকা, ভেতর মাটির আঙিনা। মা এখনো মাটির উনানে ভাত রাঁধে। গ্যাস আছে, কিন্তু মা বলে উনানের ভাতের স্বাদ আলাদা। রাইসা ব্রুকুচকাল। মাটির উনান? স্মোক ইনহেলেশন থেকে শ্বাসকষ্ট হতে পারে। তোমার মাকে বলবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে। অর্ক হাসল। তুমি যাবে আর প্রথম দিনই শ্বাসকষ্টের লেকচার দেবে? দেখো মা একটু স্পর্শকাতর। আগে তুমি শুধু মায়ের সঙ্গে মিশতে চেষ্টা করো, আর কোনো কর্পোরেট টার্ন নয়। রাইসা লজ্জা পেল। আমি কি আসলে এত অসহনীয়? হ্যাঁ, কিন্তু আমি সেটা ভালোবাসি। বাড়ির গেটে গাড়ি থামলো। অর্কর মা শাহানা বেগম আগিয়ে খবর পেয়ে দাঁড়িয়ে।
পরনে তাঁতের সাদা কালো শাড়ি, মাথায় কাপড় টানা, কাঁচা পাকা চুল। তার পাশে দাঁড়িয়ে অর্কর ছোট চাচাতো বোন নিপা আর তার বাড়ির কয়েকজন প্রতিবেশী। রাইসা গাড়ি থেকে নামতেই শাহানা বেগম এগিয়ে এলেন। রাইসা পা ছুঁয়ে সালাম করলো। শাহানা বেগম অবাক, এই সেই রাইসা চৌধুরী যার কথা পাড়ার সবাই জানে। আজ তার পা ছুঁয়ে সালাম করছে। তিনি ভেজা চোখে রাইসার মাথায় হাত রাখলেন। খোদা তোমার মনের আশা পূরণ করুক মা, অনেকদিন বাদে আমাদের ঘরে এলে। রাইসা চুপচাপ মাথা নিচু করল। চোখের কোণে জল জমছে, কিন্তু সে কাঁদবে না বলেই ঠিক করে রেখেছিল। অর্ক পেছনে দাঁড়িয়ে সব দেখছিল আর হাসছিল। গ্রামের সরল আতিথেয়তা যেন এক অচেনা জগৎ। বিকেলে খাওয়া দাওয়ার পর রাইসা উঠোনের পাটিতে বসলো। পাশে অর্ক, মা আর নিপা। নিপা কিশোরী মেয়ে, কলেজে পড়ে। রাইসার দিকে হা করে তাকিয়ে, ভাবি, আপনি এত ফর্সা কিভাবে? লাইরেনের ক্রিম ব্যবহার করেন নাকি? রাইসা হেসে বলল, না, আমার তো কোম্পানি। নিজের তৈরি ক্রিম তো আমি নিজে ব্যবহার করলে অন্যায় হবে না। তবে ফর্সা হওয়াটাই একমাত্র সৌন্দর্য নয়, ত্বকের যত্ন নেওয়াটাও জরুরি। আমি তো কাঁচা দুধ মাখি। আম্মু বলে দুধই সবচেয়ে ভালো। দুধ অবশ্যই ভালো, তবে ভিটামিন সি সিরাম অনেক কার্যকরী। চাইলে আমি তোমাকে একটা বানিয়ে দেব, তবে সেটা দুধের মতো গন্ধ হবে না, একটু কেমিক্যাল লাগবে। অর্ক ফিক করে হেসে উঠল। দেখেছো মা, তোমার পুত্রবধূ দেশের সবচেয়ে বড় বিউটি ব্র্যান্ডের কর্ণধার, অথচ আমরা টাঙ্গাইলের গরুর দুধই শ্রেষ্ঠ মনে করি। এখন থেকে নিপার মুখে লারেইনের সিরাম লাগবে। শাহানা বেগম হাসলেন। আমার বৌমা যেটা ভালো বোঝে করুক, কিন্তু মাটির উনানের ধোয়া আর এই উঠানের রোদ, এটাই আসল সৌন্দর্য। তুমি বৌমা এই কদিন এইখানে থাকো, দেখবে শহরের এত কিছু দরকার নাই। রাইসা চুপ করে রইল। সত্যি এখানে সময় যেন আটকে আছে। সূর্য ডুবে গেলে অর্ক বলল, চলো পুকুর পাড়ে একটু হাঁটা যাক। টাঙ্গাইলের পুকুরটা ছোট, জল টলমলে, চারপাশে কলা গাছ, সুপারি গাছ, দূরে একটা জীর্ণ মন্দির। আকাশে চাঁদ উঠেছে, জ্যোৎস্নায় চারপাশ ধুয়ে গেছে। রাইসা পায়ে স্যান্ডেল খুলে মাটির উপর হাঁটছে। এই পুকুরে আমি সাঁতার শিখেছিলাম ছোটবেলায়, নেংটি পরে নেমে পড়তাম। একবার পানিতে ডুবে গিয়ে মাই টেনে তুলেছিল। রাইসা তখন পুকুরের ঘাটে পা ডুবিয়ে বসেছে। আমি তো কখনো পুকুরে নামিনি, সুইমিং পুলে সাঁতার জানি। পানি ঠান্ডা। আমরা একটা নতুন শুরু করতে পারি এখানে রাইসা, তুমি আর আমি। শহরের চাপ, অফিস, টিউমার সব ভুলে তুমি এখানে কিছুদিন থেকে নিজেকে চেনো। আমি জানি তুমি যখন ছোট ছিলে তোমার আম্মুর অভাবে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখানে মা আছেন যিনি কোনো চুক্তি ছাড়াই তোমাকে ভালোবাসতে চান। তুমি কি সেই ভালোবাসাকে একটু জায়গা দেবে? রাইসা আকাশের দিকে তাকালো। সেখানে অজস্র তারা, যেন মনের ভেতর থেকে কত শত কথা খুলে যাচ্ছে। আমার খুব ভয় করে অর্ক। ডাক্তার বলেছে স্মৃতি চলে যেতে পারে। আমি কি তোমাকে ভুলে যাব? যে অর্ককে আমি গত 3 বছরে বুঝতেই পারিনি, সেই অর্ককে এখন হারানোর ভয় হচ্ছে। এটি কি খুব বোকামি? অর্ক তার কাঁধে হাত রাখলো। বোকামি না, এটাই ভালোবাসা। তুমি ভুলে গেলেও আমার মনে থাকবে, আর আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালোবাসবো। তুমি যদি ভুলে যাও যে আমরা বিয়ে করেছি, তবুও আমি তোমার পাশে থাকবো। হয়তো আবার বিয়ে করতে বলবো, তুমি যদি না চাও তবু আমি অপেক্ষা করব, কারণ মৃত্যু ছাড়া কোনো বিচ্ছেদ নয়, এটা আমি প্রমিস করেছি। রাইসা হঠাৎ করে অর্কর হাত ধরে ফেলল। চাঁদের আলোয় তার গাল বেয়ে পানি নামছে। এটা পুকুরের জল নয়, কান্না। সে কাঁদছে প্রাণ ভরে। আমি কাঁদতে চাই অর্ক, অনেক দিন কাঁদিনি, আজ মন ভরে কাঁদতে দাও। অর্ক তাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরল। জ্যোৎস্না মাখা পুকুর পাড়ে দুই শরীর মিশে এক হলো। কোনো কথা নেই, শুধু বাতাসে বাঁশবনের শব্দ, দূরে প্যাঁচার ডাক। প্রকৃতি যেন সাক্ষী রইল এই অদ্ভুত প্রেমের। পরদিন সকালে রাইসা উঠল একেবারে গ্রামীণ পরিবেশে। নিপা তাকে শিখিয়ে দিচ্ছিল গরুর গোবর দিয়ে উঠোন নিকানো, আর রাইসা হাতে ঝাঁটা ধরে শিখতে গিয়ে বারবার হাসছিল। শাহানা বেগম রান্নাঘরে পাটিসাপটা আর ভাপা পিঠা বানাচ্ছেন। রাইসা গিয়ে বলল, মা, আমি কিছু ব্যবহার করতে পারি? শাহানা বেগম অবাক। তুমি তো রান্না জানো না। মা, আমি কিছু সাহায্য করতে পারি? জানি না, কিন্তু শিখতে পারি। আমার হাতে সময় আছে এখন। শাশুড়ি হাসলেন। আয় এই পিঠা তোলা শিখ। আর রাইসা যেন
নতুন জীবন শিখতে বসলো। তার মাথার ভেতরে টিউমার বাসা বাঁধছে, কিন্তু এই মুহূর্তগুলোতে যন্ত্রণা ধরা দেয় না। মনে হয় যতদিন বেঁচে থাকা যায় ততদিন অর্কের মায়ের হাত ধরে এই সাধারণ জীবনটুকু বাঁচতে পারলে মন্দ হয় না। তৃতীয় দিনে গ্রাম থেকে ফেরার পথে অর্ক বলল, কাল থেকে আবার ঢাকা রয়্যালের বোর্ডের সামনে যেতে হবে। তবে তুমি এখন কেমন আছো? রাইসা অর্কর কাঁধে মাথা রেখে বলল, ভালো আছি, ভয় কমেছে, কারণ আমার হাজবেন্ড এখন সত্যিকারের হিরো। অর্ক হাসলো। হিরো না, হেড অফ লিগেল। তবে তোমার একার জন্য কাজ লুকিয়ে সারা রাত জেগে তথ্য জোগাড় করেছি। জানি, তাই তো বলছি আমি একটা ব্যাপার ঠিক করেছি। কি? বাড়ি ফিরে ডাক্তার রেশমাকে বলবো সার্জারির তারিখ ফাইনাল করতে, আর তার আগে আমি রয়্যাল বোর্ডে দাঁড়িয়ে বলবো আমি অসুস্থ, কিন্তু তাতে লা রেইনের কোনো ক্ষতি হবে না, কারণ আমার ডেপুটি স্ট্রং, আর আমি বিশ্বাস করি সত্য বলাটাই এখন একমাত্র পথ। ভয় কেটে গেছে। অর্ক চুপ করে রইল। তার স্ত্রী বদলেছে। এই বদলের পেছনে হয়তো সেই গ্রামের নরম মায়া, নাকি টিউমারের ভয় কিছুই না, বরং স্রেফ ভালোবাসা। কয়েকদিন আগেও যে মেয়ে অসুখ গোপন করছিল ব্যবসার স্বার্থে, আজ সে সত্য বলতে চায়। এ এক অন্য রাইসা। রাইসা, আমি সবসময় তোমার পাশে আছি। গুলশান ফিরে এলো। অফিসে প্রথম দিনই আয়াজ খানের অপসারণ নিশ্চিত হলো। ইকোনমিক ক্রাইম ইউনিট তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। আয়াজ পালাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ল বিমানবন্দরে। লা রেইনের শেয়ার কিছুটা নামলেও রয়্যাল গ্রুপ প্রকাশ্যে জানালো তারা রাইসা চৌধুরীর পক্ষে। চেয়ারম্যান সাহেব নিজে ফোন করে বললেন, তোমার অসুখের খবর পেয়েছি। ইউ আর আ ফাইটার, ইউ সাপোর্ট ইউ। সুস্থ হলে ফিরে এসো, কিন্তু এখন পুরো রেস্ট চাই। রাইসা আবেগ আপ্লুত, কিন্তু এবার তার কান্না আর লুকানো নয়। অফিসে বসেই চোখে জল ফেলল সে। অর্ক পাশে বসে রুমাল এগিয়ে দিল। এবার তুমি অফিসিয়ালি কাদার অনুমতি পেয়েছো। ইউনাইটেড হাসপাতালে সার্জারির দিন স্থির হলো আগামী বুধবার। তার আগের দিন রাতে রাইসা অর্ককে বলল, আমার ইচ্ছে সার্জারির আগে আমরা একবার বিয়ের প্রথম রাতের মতো হই। সেই প্রথম রাত তো নষ্ট করেছিলাম চুক্তির কথা বলে। আজ কোনো চুক্তি নেই, শুধু তুমি আর আমি। তুমি রাজি? অর্ক অবাক। তুমি কি নিশ্চিত? তোমার শরীরের কথা পরে ভাববো। আজ আমার মন চায়। ডাক্তার বলেছেন যে দিনগুলো বাকি সেগুলোকে সবচেয়ে সুন্দর করে কাটাতে। আমি কি সেই সৌন্দর্যের জন্য একটু আবদার করতে পারি না? অর্ক কথা না বাড়িয়ে যত্ন করে রাইসার মাথায় হাত বুলিয়ে দিল। সে রাত ছিল তাদের জীবনের সবচেয়ে আবেগময় রাত। পরস্পরের শরীর আর মনের সমস্ত দেয়াল যেন ভেঙে চুরমার হলো। এক নতুন অঙ্গীকার, কোনো কাগজপত্র ছাড়া, শুধু দুটি মানুষ একে অপরের অস্তিত্বে বিলীন। সার্জারির দিন সকালে অর্ক যখন রাইসাকে হুইল চেয়ারে বসিয়ে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে, রাইসা তার আঙ্গুল চেপে ধরে বলল, অর্ক, একটা কথা বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি তোমায় পাগলের মতো ভালোবাসি। আর যদি জেগে আমি তোমাকে চিনতে না পারি? তাহলে বলবো, হাই, আই এম অর্ক রহমান, ইয়োর হাজব্যান্ড, নাইস টু মিট ইউ। দুধ চা খাবেন? রাইসা হেসে ফিরল। চিনতে না পারলে দুধ চা খাবো না, তবে তুমি যদি টাঙ্গাইলের সেই পুকুর পাড়ে নিয়ে যাও তাহলে হয়তো চিনবো। জ্যোৎস্না দেখলেই নাকি হারানো স্মৃতি ফিরে আসে। অর্ক চোখ মুছল। আমি ঠিক করেছি, অপারেশন শেষে আমরা আবার টাঙ্গাইল যাব। মা অপেক্ষা করছে। রাইসা চোখ বুঝল। হাসপাতালের সবুজ আলো জ্বলে উঠল। চিকিৎসক ঢুকলেন। অর্ক শেষবারের মতো হাত চেপে ধরে বলল, আমি ঠিক এখানে দাঁড়িয়ে আছি, তুমি ঘুমাও। ঘুম ভাঙতে আমি দেবদূত হয়ে হাজির হব। রাইসা ফিসফিস করলো, আমি তোমায় ভালোবাসি, আমার মনের রাজা। আর অর্ক উত্তর দিল, আমিও ভালোবাসি আমার রানীকে। দরজা বন্ধ হলো। করিডোরে একা দাঁড়িয়ে অর্ক হাত জোড় করল। বাইরে তখন সকালে রোদ ফুটছে। জীবনের সবচেয়ে কঠিন অপেক্ষা শুরু হলো। তবে এবার অপেক্ষায় বিশ্বাস আছে। ভালোবাসার অপেক্ষা কখনো বৃথা যায় না। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা ছুঁই ছুঁই। অপারেশন থিয়েটারের বাইরে টানা 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে অর্কের পা দুটো যেন অসাড় হয়ে এসেছে। পেছনে চেয়ার ছিল, কিন্তু সে বসতে পারেনি, কারণ বসলে বুকটা বেশি ধুক ধুক করে। দাঁড়িয়ে থাকলে অন্তত এই ভ্রমটা থামে যে সে কিছু করছে। অপেক্ষা নামে যে নিদারুণ যুদ্ধ, তাতে অংশ নিচ্ছে। হঠাৎ করেই অপারেশন থিয়েটারের লাল বাতি নিভল। দরজা খুলে ডাক্তার রেশমা সিদ্দিকী বেরোলেন। তার মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক চিলতে স্বস্তি।
সার্জিক্যাল মাস্ক নামিয়ে তিনি বললেন, মিস্টার রহমান, অপারেশন সাকসেসফুল। টিউমারের প্রায় 90% রিমুভ করতে পেরেছি, তবে কিছু মাইক্রোস্কোপিক অংশ রয়ে গেছে যা রেডিওথেরাপিতে কাভার হবে। এখনও হুঁশ ফেরার জন্য অপেক্ষা করতে হবে। সার্জিক্যাল মাস্ক নামিয়ে তিনি বললেন, আরে এটা কি করছেন? রাখুন রাখুন। কিন্তু অর্ক থামল না। তার দুই চোখ বেয়ে পানি নামছে। যে মানুষটা কোনোদিন আবেগ দেখাতে লজ্জা পায়, সে আজ হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কেঁদে ফেলল নিঃশব্দে। আপনি আমার রাইসাকে বাঁচিয়েছেন ডাক্তার। আমি সারা জীবন আপনার কাছে ঋণী। রাইসা নিজেও যোদ্ধা মিস্টার রহমান। দেখুন এখন কেমন থাকে, তবে মনে রাখবেন ফ্রন্টাল লোবের সার্জারি করেছি। কিছু স্মৃতি বিভ্রান্ত হতে পারে। ও জাগলে সব খেয়াল রাখবেন। এরপরে 4 ঘন্টা কেটেছে কেবিনের পাশে নীল পর্দার আড়ালে। রাইসাকে রিকভারি থেকে কেবিনে নেওয়া হয়েছে। মাথায় সাদা ব্যান্ডেজ, নাকে অক্সিজেনের পাইপ, হাতে স্যালাইনের সুই, মুখখানা ফ্যাকাশে, ঠোঁটে রক্তের লাল আভা মিলিয়ে গেছে। অর্ক পাশে বসে রাইসার হাত ধরে রইল। হাতটা ঠান্ডা, অথচ এই হাতের স্পর্শেই একদিন তার জীবন বদলে গিয়েছিল। ঠিক যখন দুপুরে সূর্য কেবিনের জানালা দিয়ে উকি দিচ্ছিল, রাইসা আস্তে করে চোখ মেলল। চোখের পাতা দুটো যেন ভারী পাথর। কিন্তু ধীরে ধীরে সে তাকালো আশেপাশে। প্রথম দৃষ্টিটা শূন্য, যেন কোনো অচেনা গ্রহে অবতরণ করেছে। তার দৃষ্টি ঘরের আনাচে কানাচে ঘুরে এসে থামল অর্কর মুখের উপর। অর্ক মৃদু হেসে বলল, রাইসা, আমি অর্ক। তুমি ঠিক আছো? ইউনাইটেড হাসপাতালে আছো? অপারেশন ভালো হয়েছে? রাইসা কয়েক সেকেন্ড চুপ রইল, তারপর ফিসফিস করে বলল, অর্ক? কে অর্ক? তুমি কে? ডাক্তার? অর্কর হাতের মুঠো শক্ত হয়ে গেল। বুকের ভেতরটা মুচড়ে উঠল। ঠিক এটাই বলেছিল চিকিৎসক, স্মৃতি বিভ্রাট। কিন্তু এভাবে একেবারে শূন্য থেকে শুরু হবে সেটা ভাবতে পারেনি। সে চাপা স্বরে বলল, না, আমি ডাক্তার নই, আমি তোমার স্বামী। রাইসার চোখে মুখে অবিশ্বাস। সে মাথা নাড়তে গিয়ে ব্যথা পেল। আমার স্বামী? আমি বিয়ে করেছি? কবে? আমি তো লা রেইনের সিইও। আমার হাজবেন্ড নেই। কথাটা বললে একেবারে নির্লিপ্ত স্বরে, যেন কোনো অফিস ফাইল রিড করছে। অর্ক দেখল রাইসা তার ক্যারিয়ারের অংশটুকু মনে রেখেছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিটুকু মুছে গেছে। অর্ক নিজেকে সামলালো। ডাক্তার রেশমা বলেছিলেন ধৈর্য ধরতে। সে ধীরে বলল, আমি আছি, তুমি একটু রেস্ট নাও, পরে কথা হবে। রাইসা তাকিয়ে রইল অর্কর দিকে, কি যেন ভাবছে। তারপর বিড়বিড় করল, অদ্ভুত, তোমার মুখটা অচেনা লাগছে না, কিন্তু নামটা মনে পড়ছে না। এইটুকু বলেই সে চোখ বুঝল। অর্ক স্থির হয়ে বসে রইল। অচেনা না লাগাটাই এই মুহূর্তের জন্য যথেষ্ট। অপারেশন থিয়েটারের বাইরে লাল বাতি নিভেছে, কিন্তু অর্কর ভিতরে যুদ্ধ এই মাত্র শুরু হলো। বিকেলে রাইসা আবার জাগলো, এবার একটু বেশি সজাগ। মাথার ব্যান্ডেজ চুলকাচ্ছিল। সে বিরক্ত হয়ে হাত দিতে গেল। অর্ক বাধা দিয়ে বলল, হাত দিও না, সংক্রমণের ভয়। রাইসা ভ্রু কুঁচকে তাকালো, ঠিক সেই পুরনো রাইসার মতো, যে বাধা দেওয়া সহ্য করতে পারে না। কিন্তু তারপরই প্রশ্ন করল, তুমি এখানে কেন? কে তুমি? অর্ক প্রস্তুত ছিল। সে ব্যাগ থেকে একটা ছোট ডায়েরি বের করলো। বিয়ের পর থেকে অর্ক মাঝে মাঝেই কিছু স্মৃতি ডায়েরিতে লিখে রাখত, কখনো কবিতার মতো, কখনো সাধারণ দিনলিপির মতো। প্রথম পাতায় লেখা, আজ রাইসা বলল আমি নাকি চায়ের কাপ চিনতে পারি না, বোম, চায়না আর লোকাল ইমিটেশন। আর আমি বললাম আমার কাছে উভয়ই সমান, কারণ কাপে যখন ওর হাতের ছোঁয়া লাগে তখন সেটাই অ্যান্টিক পিস। রাইসা ডায়েরিটা হাতে নিয়ে পড়তে লাগলো। তার ঠোঁট নড়ছে, চোখে এক অদ্ভুত কৌতূহল। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা, আজ মিটিংয়ে রাইসা আমাকে পাত্তাই দিল না, বলল তোমার পোশাকে ড্রেসিং সেন্স নেই। আমি বললাম আমার সেন্স একটাই, তুমি যা বলবে তাই পরবো। রাইসা বিরক্ত হয়ে বলল, ইউ আর সো চাইল্ডিশ। আমি হেসে বললাম, তোমার জন্যই। রাইসা হঠাৎ একটু হাসলো। এগুলো কি সত্যি? একদম সত্যি। তুমি ছিলে আমার বস, আর আমি ছিলাম তোমার পেছনে ছোটা এক পাগল। তুমি আমাকে পাত্তা দিতে না, কিন্তু আমি ঠিকই তোমার চোখের ভাষা পড়তে শিখে গিয়েছিলাম। তৃতীয় পৃষ্ঠায় পৌঁছাতে রাইসা থামলো। লেখা, আজ 3 বছর পূর্তিতে আমি কেক এনেছিলাম। রাইসা বলল, কেক মানেই কার্বোহাইড্রেট ট্র্যাপ। আমার খুব কষ্ট হলো, কিন্তু কিছু বলিনি। আমি জানি ও খাবে না, কিন্তু তবু আমি কেক আনবো প্রতিবার, কারণ মনের আশা বলতে হয়তো এটাই একদিন হয়তো এক টুকরো মুখে দেবে।
রাইসা ডায়েরিটা নামিয়ে রাখলো। তার চোখে জল চিকচিক করছে, কিন্তু কাঁদছে না। এই রাইসাটাকে সত্যিই আমি এত কঠিন ছিলাম? অর্ক হাতটা ধরে বলল, তুমি কঠিন নও, তুমি ছিলে কঠিন তার মুখোশ পরা এক অসহায় মেয়ে যে নিজের কান্নাটুকুও চাপা দিতে শিখেছিল। তবে তুমি ভালোবাসতে শিখেছিলে। ঠিক যখন শিখতে শুরু করলে তখনই তুমি অসুস্থ হয়ে পড়লে। তাই আমি ঠিক করেছি এই ডায়েরি দিয়ে আবার তোমার স্মৃতি ফিরিয়ে আনবো। রাইসা চুপচাপ শুনল। তার মনে হচ্ছে যেন একটা ভাঙা আয়নায় নিজের মুখ দেখছে। কিছু অংশ সম্পূর্ণ অচেনা। সে বলল, আচ্ছা বলো তো আমাদের বাড়িটা কেমন? অর্ক উৎসাহ পেয়ে বলল, আমাদের গুলশানের বাসাটার কথা বলছো? বিশাল স্মার্ট হোম, কিন্তু সেখানে খুব বেশি নিয়ম। তুমি প্রতিটা ফার্নিচারের জায়গা ঠিক করে রেখেছিলে। সোফায় পা তুলতে পারতাম না, এখনও পারি না। তবে ইদানিং তুমি একটু নরম হয়েছো। এমনকি গ্রামের মাটির উনানেও রান্না শিখতে গিয়েছিলে। রাইসা অবাক। আমি গ্রামে গিয়েছিলাম? হ্যাঁ, টাঙ্গাইলের আমার গ্রামের বাড়িতে তুমি 3 দিন ছিলে। আমার মাকে পা ছুঁয়ে সালাম করেছিলে, পুকুর পাড়ে বসে কেঁদেছিলে, বলেছিলে আমি কাঁদতে চাই। সেই প্রথম তুমি আমাকে বিশ্বাস করতে শুরু করেছিলে। রাইসা কিছু মনে করার চেষ্টা করলো। তার কপালে ভাঁজ পড়ল। টাঙ্গাইল, পুকুর, জ্যোৎস্না দেখা কিছু একটা মনে পড়েছে, অথচ পুরোটা নয়। যেন একটা স্বপ্ন দেখেছি। জ্যোৎস্নায় কে যেন বলছিল ভালোবাসি। অর্ক হাতটা আরো শক্ত করে ধরল। ওইটাই তো আসল স্মৃতি। তুমি চেষ্টা চালিয়ে যাও, সময় লাগবে, কিন্তু আমি হাল ছাড়বো না। সন্ধ্যা নামলো। রাইসা ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ল। অর্ক ডায়েরিটা খুলে সেই পাতাতেই লিখল, আজ রাইসা আমাকে চিনতে পারিনি, কিন্তু ডায়েরি পড়ে বলেছে। অদ্ভুত, মুখটা অচেনা লাগছে না। আমি বিশ্বাস করি এটাই আমাদের নতুন শুরু। পরের দিন সকালে কেবিনের দরজায় কড়া নাড়লেন শাহানা বেগম। মাথায় সাদা ওড়না, হাতে একটা বড় স্টিলের টিফিন বক্স, সঙ্গে নিপা। অর্ক মাকে পেয়ে একটু আশ্বস্ত হলো, কিন্তু চিন্তাও হলো রাইসা যদি মাকে চিনতে না পারে তাহলে মায়ের মন ভাঙবে। রাইসা জেগেছিল, বিছানায় হেলান দিয়ে বসে জুস খাচ্ছিল। শাহানা বেগম ঢুকেই বললেন, বৌমা কেমন লাগছে? রাইসা অচেনা দৃষ্টিতে তাকালো, তারপর অর্কর দিকে প্রশ্ন করলো, ইনি কে? শাহানা বেগমের মুখটা শুকিয়ে গেল। অর্ক তাড়াতাড়ি বলল, তোমার শাশুড়ি, আমার মা। টাঙ্গাইলের বাড়িতে তুমি মাকে পা ছুঁয়ে সালাম করেছিলে, মনে নেই? রাইসা কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হাসলো। মনে নেই, কিন্তু আপনার চোখ দুটো খুব পরিচিত মনে হচ্ছে, আপনার ছেলের চোখের মতো। কথাটা বলেই সে অর্কর দিকে তাকালো, যেন এই প্রথম সে স্বীকার করলো যে অর্কর সঙ্গে তার কোনো যোগ আছে। শাহানা বেগম কান্না চেপে টিফিন বক্স খুললেন। ভেতরে ভাপা পিঠা আর খেজুরের গুড়। বৌমা, তুমি তো আমার পিঠা খেতে চেয়েছিলে, ওই দিন উঠোনে বসে বলেছিলে। না, আমার পিঠা বানায়া খাওয়ান। নিপা শিখাইছিল তোমারে, সেই পিঠা আনছি, খাইবা? রাইসা টিফিন বক্সের দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর আস্তে করে একটা পিঠা হাতে নিল। মুখে দিতেই তার চোখ বড় হয়ে গেল। এই স্বাদটা মনে হচ্ছে অনেক আগে চিনতাম, খুব মিষ্টি, খুব নরম। নিপা হেসে বলল, ভাবি, আমি তো শিখাইছি। আপনি কইছিলেন ভিটামিন সি সিরাম বানাইয়া দিবেন আমারে, মনে নাই? রাইসা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভিটামিন সি সিরাম আমি বানাতে জানি, কিন্তু তোমাকে কবে বলেছি মনে করতে পারছি না। তবে তুমি তো আমার শ্যালিকা হবে, তাই না? এখন যদি সিরাম চাও আমি বানিয়ে দেব। এই প্রথম রাইসা পরিবারের সম্পর্কগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করলো। অর্ক মুগ্ধ হয়ে দেখল, স্মৃতি হয়তো মুছে গেছে, কিন্তু আবেগের ছাপ রয়ে গেছে মনের গহীনে। শাহানা বেগম রাইসার মাথায় হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তোমাকে জলদি সুস্থ করুক মা, আমরা তোর অপেক্ষায় আছি টাঙ্গাইলের বাড়িতে। রাইসা হঠাৎ বলে উঠল, আপনারা কি আমাকে আবার সেই পুকুর পাড়ে নিয়ে যাবেন? অর্ক বলেছে সেখানে নাকি আমি কেঁদেছিলাম, আমি কি দেখতে পারি? শাহানা বেগম অর্কর দিকে তাকিয়ে হাসলেন। অবশ্যই যাইবা, তুমি ভালো হও, তারপর 1 মাসের জন্য গ্রামে থাকবা। আমি তোমারে কাঁঠালের তরকারি রান্দি খাওয়ামু। একটা উষ্ণ নীরবতা কেবিনে ভর করলো। অর্ক বুঝল, পরিবারের এই ভালোবাসার জোরেই রাইসা তার ভেতরের পাথরটাকে গলাতে পেরেছিল। এখন সেই পাথর গলানো মানুষগুলোই আবার তাকে স্মৃতির পথে ফেরাবে। সপ্তাহ 3 কেটে গেল। রাইসা এখন হাসপাতাল থেকে বাসায় ফিরেছে। রেডিওথেরাপি রুটিন চলছে।
তার স্মৃতি ধীরে ধীরে কিছু ফিরছে, কিছু এখনো মেঘের আড়ালে। তবে একদিন সকালে অর্ক অবাক হয়ে গেল। রাইসা টেবিলে বসে ল্যাপটপ খুলে অফিসের ইমেল চেক করছে। তার মুখে অন্য এক দৃঢ়তা। কি করছো? কাল রয়্যালে বোর্ড মিটিং, চেয়ারম্যান সাহেব ইমেল করেছেন, বলেছেন তুমি চাইলে জয়েন করতে পারো, তবে এখন পুরোপুরি সুস্থ না হলে আসতে হবে না, কিন্তু আমি যেতে চাই। অর্ক সতর্ক হয়ে বলল। এখনো তো তুমি সম্পূর্ণ সুস্থ হওনি, রেডিও থেরাপি চলছে। রাইসা ল্যাপটপ বন্ধ করে অর্কর দিকে তাকালো। তার চোখে সে পুরনো তীক্ষ্ণতা, কিন্তু কোথাও একটা নরম ভাব। শোনো অর্ক, আমার অনেক কিছু মনে নেই। তোমার সঙ্গে আমার প্রথম দেখা, বিয়ে, 3 বছরের দূরত্ব, এইসব এখনো পুরো ফেরেনি। কিন্তু লা রেইন আমার সন্তানের মতো, এটাকে বাঁচানোর জন্য আমি এখনো লড়তে পারি। তুমি কি সাহায্য করবে? অর্ক এক মুহূর্ত ভাবলো, তারপর হেসে বলল। আমি তো তোমার হেড অফ লিগ্যাল ম্যাডাম, আপনি হুকুম দিলে নাচতেও প্রস্তুত, তবে এক শর্তে। কি শর্ত? বোর্ড মিটিংয়ে তুমি যাবে, কিন্তু আমি পাশে থাকবো। আর যদি কোনো স্মৃতি কাজ করে তবে নিজেকে চাপ দেবে না, কারণ তুমি এখন আমার পেশেন্ট, আর পেশেন্টের উপর ডাক্তারের পর আমি সবচেয়ে বড় কর্তৃপক্ষ। রাইসা হাসলো। এই হাসিটা অনেকদিন পর অর্কর বুকের ভেতর রোদ্দ নিয়ে এলো। ঠিক আছে হাজবেন্ড, তোমার সঙ্গে তর্ক করে জেতা যায় না। মঙ্গলবার সকালে রয়্যাল গ্রুপের বোর্ডরুমে উপস্থিত সব সদস্য। চেয়ারম্যান সাহেব আলী নিজে এসেছেন। আয়াজ খানের জায়গা শূন্য। রাইসা ঢুকলো ধীর পায়ে। পরনে নীল রঙের শাড়ি, মাথায় এখনো সার্জারির ব্যান্ডেজ নেই, চুলের স্টাইল করে ঢাকা। তার পায়ে শক্তি কম, কিন্তু পিঠ সোজা। পাশে অর্ক, হাতে ফাইল। সাহেব আলী দাঁড়িয়ে পড়লেন। মিসেস চৌধুরী, ইউ আর এ ফাইটার। আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত, কিন্তু আজকের মিটিংটা আপনার সুস্থতা নিয়েই। রিয়েল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, যতদিন না আপনি সম্পূর্ণ ফিটেন হয়ে ওঠেন ততদিন লা রেইন অপারেশন আমরা একজন অন্তর্বর্তীকালী সিও দিয়ে চালাবো। রাইসা উঠে দাঁড়ালো, কাঁপা কাঁপা গলায় বলল। আমি এই সিদ্ধান্তের বিরোধিতা করছি, কারণ অন্তর্বর্তীকালীন কেউ আমার ভীষণ বুঝবে না। আমি এখনো সিদ্ধান্ত নেওয়ার মতো সুস্থ, আর আমি নিজেই নিজের সাকসেসের বেছে নিতে চাই। যখন আমি নিজে থেকে অবসর নিতে চাইব। একজন বোর্ড সদস্য বললেন। কিন্তু আপনার স্মৃতি? রাইসা এক নিঃশ্বাসে বলল। আমার কিছু স্মৃতি হারিয়েছে, এটা সত্যি, কিন্তু আমার কর্মস্পৃহা, আমার ব্যবসায়িক জ্ঞান, এগুলো এখনো অটুট। আমি আপনাদের সামনে প্রস্তাব দিচ্ছি, আগামী 3 মাস আমি লা রেইনে নতুন একটা প্রজেক্টের নেতৃত্ব দিতে চাই। যদি ব্যর্থ হই তাহলে নিজেই সরে দাঁড়াবো। রুম নিঃশব্দ। সাহেব আলী কিছুক্ষণ চুপ থেকে বললেন। আচ্ছা, আপনাকে 3 মাস সময় দেওয়া হলো, কিন্তু একটা শর্ত। আপনার স্বামী আপনার লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে রিপোর্ট করবেন বোর্ডকে, যেন আপনার উপরে কোনো অসারচিত চাপ না পড়ে। রাইসা অর্কের দিকে তাকিয়ে মুচকি হাসলো। ও তো আমার উপর নজরদারি করে জীবন কাটায়, রাজি আছি। বোর্ডরুম ভেঙে গেলে করিডোরে অর্ক বলল। আজ তুমি অসাধারণ ছিলে, কিন্তু সত্যি বলো তো, নতুন প্রজেক্ট কি করবে ভেবে রেখেছো? একটা ডায়েরি পড়ছিলাম তোমার, তাতে লেখা ছিল রাইসা গ্রামে প্রথমবার শ্বশুরবাড়ি গিয়ে মাটির উপর খালি পায়ে হাঁটলো, আর বলল বাংলাদেশের মেয়েরা এখনো গ্রামে শাড়ি পরে, কিন্তু স্কিন কেয়ারে সহজ কোনো মাধ্যম নেই। আমি ভাবছি লা রেইনের নতুন প্রজেক্ট হবে গ্রামের মেয়েদের জন্য সহজলভ্য প্রাকৃতিক উপাদানের স্কিন কেয়ার। নাম হবে মাটির গন্ধ, আর এটা শুরু হবে টাঙ্গাইলের পুকুর পাড় থেকে। অর্ক থমকে গেল। রাইসা ঠিক সেই কথাটাই বলেছে যেটা সে সেদিন পুকুর পাড়ে বলেছিল, কিন্তু সেই স্মৃতি তো এখনো ফেরেনি। রাইসা, তুমি এটা কি করে মনে করলে? রাইসা থামলো। তার চোখে মুখে অদ্ভুত এক আবেশ। জানি না, যেন এই কথাটা আমার ভেতরেই ছিল। হয়তো তুমি লিখেছিলে বলে, নয়তো ওই গ্রামের মাটি আমার ভেতরে গেঁথে গেছে। সে একটু থেমে জিজ্ঞেস করলো। এই কথাটাকে আমি সত্যিই সেদিন বলেছিলাম? অর্ক চোখ মুছতে মুছতে বলল। হ্যাঁ, একদম একই কথা বলেছিলে। আর তার মানে তোমার স্মৃতি ফিরছে আস্তে আস্তে, কিন্তু ঠিকই ফিরছে। রাইসা অর্কর হাত ধরে বলল। রাইসা অর্কর হাত ধরে ফেললো। তার চোখে পানি, কিন্তু এবার সে কাঁদছে নির্দ্বিধায়। আমি ফিরতে চাই অর্ক, পুরোপুরি ফিরতে চাই। টাঙ্গাইলের পুকুর পাড়, উঠোন, মাটির উনুন, আর তুমি, সব মনে রাখতে চাই। থাকবে, সব মনে থাকবে, আমি আছি তো। আর এখন তো মাটির গন্ধ প্রজেক্টও আসছে। তুমি তো এখন গ্রামের রানী, মানে অশ্রুর
রানীর পাশাপাশি এখন মাটির রানীও হবে। রাইসা হেসে বলল, আর তুমি হবে সেই রানীর পেছনের ছোট্ট পাগল রাজা। পাগলা রাজা না, হেড অব লিগেল। তবে পাগলামিটা তবু থেকেই যাবে। দুজনে হাসতে হাসতে লিফটের দিকে হাঁটলো। কর্পোরেট লড়াইটা এখনো শেষ হয়নি, কিন্তু অর্কর বুকের ভেতর যে প্রদীপ জ্বলছিল সেটা আজ দ্বিগুণ উজ্জ্বল। কারণ রাইসা শুধু বাঁচেনি, সে আবার স্বপ্ন দেখতে শিখেছে। আর এই স্বপ্নের রঙে মিশে আছে টাঙ্গাইলের মাটির গন্ধ, গ্রাম বাংলার সরলতা, আর এক পাগলা হাজবেন্ডের অকৃত্রিম ভালোবাসা। একটা অদ্ভুত চিঠি বদলে দিতে পারে পুরো জীবনের মানে। অর্ক এটা জানতো বই পড়ে, কিন্তু নিজের চোখে সেদিন দেখল। মঙ্গলবার দুপুর, রাইসা রেডিওথেরাপির রুটিন সেশনে হাসপাতালে গেছে। অর্ক বাসায় একা, হাতে সময় পেয়ে সে আলমারির পুরনো দাগ গোছাচ্ছিল। এমন সময় একটা পুরনো ফাইল হাতে এলো। ফাইলটা চামড়ায় বাঁধাই করা, উপরে সোনালি হরফে লেখা লা রেইন কনফিডেন্সিয়াল। অর্ক ভাবল হয়তো কোনো পুরনো ব্যবসায়ীর হিসাব, কিন্তু খুলতেই ভেতর থেকে একটা হাতের লেখা চিঠি বেরিয়ে পড়ল। কাগজটা একটু হলদেটে, ভাজে ভাজে জীর্ণ। লেখার তারিখ দেখে অর্কর বুকের ভেতর ধরাস করে উঠল। ঠিক 3 বছর আগের 14 ফেব্রুয়ারি, তাদের বিয়ের দিন। চিঠিটা শুরু, অর্ক, তুমি এই চিঠিটা কখন পাবে বলে আমার ধারণা ছিল না। অর্ক, তুমি এই চিঠিটা কখনো পাবে বলে আমার ধারণা ছিল না, কারণ আমি কখনো ভাবিনি যে তুমি এই ফাইল খুলবে। তবুও লিখছি নিজের জন্য। এই লেখাটুকু আমার মনের গোমট ঘরের একমাত্র জানালা। আজ আমাদের বিয়ে, তুমি কাবিননামায় সই করলে, আর আমি ভাবছিলাম এই ছেলেটা কেন আমার মতো একটা পাথরকে বেছে নিল। তুমি কি জানো অর্ক, আমি ভীষণ ভয়ে আছি। ভয় কারণ ভালোবাসতে জানি না। আমার মা যখন মারা যান আমি তখন খুব ছোট। বাবা আমাকে কনভেন্ট দিয়ে বলেছিলেন কাঁদবি না, কাঁদা দুর্বলতার লক্ষণ। আমি সেই থেকে কাঁদতে ভুলে গেছি। কাঁদতে ভুলে গিয়ে আমি হাসতেও ভুলে গেছি। তুমি যখন আমাকে প্রথম দেখে বলেছিলে আপনার চোখে কি যেন আগুন, আমি ভেবেছিলাম তুমি বোকা, কিন্তু পরে বুঝেছি তুমি বোকা নও। আমার চোখে আগুন ছিল না, শুধুই ভয়। তবুও তুমি এলে আমাকে প্রতিদিন তোমার হাসি দিয়ে, তোমার বোকা বোকা কথা দিয়ে ভেতর থেকে ভাঙতে শুরু করলে। আজ বাসর রাতে আমি জেনে বুঝে তোমাকে দূরে ঠেলে দিয়েছি। বলেছি আমার সময় কম, ক্যারিয়ার আগে, কিন্তু বলিনি আসলে আমি ভয় পাচ্ছিলাম যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো আর আমি সেই ভালোবাসার যোগ্য না হই, যদি তুমি একদিন অস্বীকার করো আমি আসলে খুব সাধারণ, খুব ভঙ্গুর। অর্ক, আমি জানি ভালোবাসা কিভাবে দেখাতে হয়, কিন্তু আমি জানি যখন তুমি অফিস থেকে ফিরতে দেরি করো আমি ঘড়ি দেখি। যখন তুমি আমার পছন্দের কেক আনা শুরু করলে আমি না খেয়ে ফ্রিজে তুলে রাখি প্রতিদিন এক টুকরো দেখার জন্য। যখন তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে তোমার মুখ দেখি আর ভাবি এই মানুষটা কেন আমার মতো কাউকে বিয়ে করলো। যদি কোনোদিন এই চিঠিটা তুমি পাও তাহলে জেনো আমি ভালোবাসতে শিখেছি তোমাকে ঘিরে। তুমিই আমার ভালোবাসার শিক্ষক। আমি জানি না শিখতে শিখতে আমি তোমাকে কষ্ট দেব কিনা, তবুও তুমি যদি ধৈর্য ধরে থাকো তাহলে হয়তো একদিন আমি তোমার সামনে কাঁদতে পারবো, আর তখন তুমি বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসি। ইতি তোমার রাইসা, যে এখনো কাঁদতে জানে না কিন্তু শিখতে চায়। চিঠি শেষ করে অর্কর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল নিঃশব্দে। তার বুকের ভেতর যে ঝরা পাতাটা এতদিন নিঃশব্দে নড়ছিল সেটা আজ যেন জ্বলে উঠল পূর্ণিমার চাঁদের মতো। এতদিন সে ভেবেছিল রাইসা তাকে ভালোবাসে না, শুধু অভ্যস্ততা। অথচ সেই প্রথম রাতের কঠিনতার আড়ালে রাইসা লুকিয়ে রেখেছিল এই কোমলতাটুকু। তখনও সে কাঁদতে জানতো না, কিন্তু ভালোবাসতে শিখেছিল। অর্ক চিঠিটা বুকে চেপে ধরল। মনে পড়ে গেল বিয়ের পরের দিন সকালে সে ফ্রিজ খুলে দেখেছিল কেকের বাক্সের এক টুকরো সত্যিই কাটা ছিল। অর্ক ভেবেছিল রেবেকা আপা খেয়েছে, আর রাইসা নিশ্চয়ই জানতো অর্ক ভাববে এটা রেবেকা আপার কাজ। তাই সে নিঃশব্দে সেই ছোট্ট প্রতীকী ভালোবাসাটুকু রেখে দিয়েছিল। আজ এই চিঠিটা যেন রাইসার পুরনো স্মৃতির সঙ্গে এক সেতু হয়ে দাঁড়ালো। অর্ক ঠিক করলো সেই চিঠিটা রাইসাকে পড়াবে, কারণ এখন রাইসা আর সে পাথর নয়, সে এখন কাঁদতে জানে, এবং এই চিঠি তার সেই শূন্য স্মৃতিকে আবার ভরিয়ে দেবে। এপ্রিল মাসের শেষ শুক্রবার, টাঙ্গাইলের পুকুর পাড়ে আজ উৎসব। লা রেইনের নতুন প্রজেক্ট মাটির গন্ধের লঞ্চিং ইভেন্ট। গ্রামের মেয়েরা দল বেঁধে জড়ো হয়েছে। পরনের লাল নীল সবুজ শাড়ি, খোপায় বেলি ফুল। পুকুরের জলে সকালে রোদ ঝলমল করছে। একটা বড় বাঁশের মাচা বানিয়ে স্টেজ সাজানো হয়েছে। কোনো শহুরে কৃত্রিমতা নয়, বরং আলপনা আঁকা, মাটির কলস, ধানের ছড়া আর গাঁদা ফুলের মালা। রাইসা দাঁড়িয়ে আছে মাচার উপর।
পরনে তাঁতের সাদা লাল শাড়ি, হাত ভর্তি লাল চুড়ি, তার চুলে জবা ফুল, কপালে ছোট্ট লাল টিপ, চোখের নিচে এখনো ক্লান্তির ছায়া, কিন্তু ঠোঁটে হাসি, সত্যিকারের হাসি। সে মাইক্রোফোন হাতে বলছে। আমার স্বামী অর্ক রহমান বলতো গ্রামের মাটির গন্ধ নাকি শহরের কোনো পারফিউমের চেয়েও বেশি সুগন্ধি। আমি তখন বুঝতাম না, আজ বুঝি। এই গ্রাম থেকে আমি শিখেছি সৌন্দর্য রং ফর্সা করার নাম নয়, সৌন্দর্য হচ্ছে নিজেকে ভালোবাসতে শেখা। আর সেই শিক্ষা দেওয়ার জন্যই আজ থেকে মাটির গন্ধ শুরু করছে একদম এই টাঙ্গাইলের পুকুর পাড় থেকে। কথাগুলো বলার সময় রাইসা একবার তাকালো মাচার নিচে দাঁড়ানো অর্কর দিকে। অর্কর পরনে টাঙ্গাইলের তাঁতের পাঞ্জাবি, হাতে তার সেই পুরনো ডায়েরিটা, যেটা এখন রাইসার স্মৃতি ফেরানোর বই। অর্ক চোখ নামিয়ে মুচকি হাসলো, যেন বলছে বেশ করেছ। শাহানা বেগম উঠে এলেন মাচায়। তিনি রাইসার গালে হাত রেখে বললেন, বৌমা তুই আমার গর্ব, তোরে আল্লাহ অনেক ভালো রাখুক। রাইসা শাশুড়ির পা ছুঁয়ে সালাম করলো, ঠিক আগের বারের মতো, কিন্তু এবার তার চোখে জল চিকচিক করছে। এই সম্পর্কটা এখন আর স্মৃতির উপর নির্ভর করে না, এটা মনের গভীরে গেঁথে গেছে। নিপা দৌড়ে এসে বলল, ভাবি আমি ভিটামিন সি সিরাম পেয়ে গেছি, দেখো আমার মুখ কেমন উজ্জ্বল হয়েছে। এখনো পুরো 4 সপ্তাহ হয়নি, এত দ্রুত কাজ করবে না। তুমি আসলে খুশি হয়ে উজ্জ্বল হয়েছ। নিপা ঠোঁট ফুলিয়ে বলল। তাও তোমার ক্রিমটা জাদুর মতন। সবাই হেসে উঠল। বিকেলে পুকুর পাড়ে ছোট্ট এক অনুষ্ঠান শেষে যখন সবাই চা পিঠা খাচ্ছে, অর্ক এক পাশে রাইসাকে ডেকে বলল, হাতে সেই চিঠিটা। রাইসা, তোমাকে একটা জিনিস পড়তে দেব? রাইসা চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে তার মুখ বদলাতে থাকলো। প্রথমে বিস্ময়, তারপর আবেগ, তারপর চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। যখন শেষ করলো তার চোখ পুরো ভেজা। সে ফিসফিস করলো, এই চিঠিটা আমি লিখেছিলাম? হ্যাঁ, ঠিক আমাদের বিয়ের রাতে। তুমি তখন কাঁদতে জানতে না, কিন্তু ভালোবাসতে শিখেছিলে। এই চিঠিটাই প্রমাণ। রাইসা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার কিছুই মনে নেই, অথচ এই কথাগুলো পড়ে মনে হচ্ছে আমি যেন কোনো পুরনো দিনের স্বপ্ন দেখছি। কি অদ্ভুত, আমি নিজেই নিজের ভালোবাসার প্রমাণ পাচ্ছি, অথচ স্মৃতিটা নেই। অর্ক তার হাত ধরে বলল, স্মৃতি থাকা বা না থাকা বড় কথা নয় রাইসা। ভালোবাসা স্মৃতির জন্য হয় না, হয় মনের জন্য। আর তোমার মন তো সেই দিনও আমাকে চেয়েছিল, আজও আমাকে চাই, এটাই যথেষ্ট। এই চিঠিটা শুধু আমার জন্য এক উপহার ছিল, আর এখন তোমার জন্য একটা সেতু। রাইসা হঠাৎ জড়িয়ে ধরলো অর্ককে। পুকুর পাড়ে সবাই চা খেতে খেতে তাদের দিকে তাকালো, কিন্তু কেউ কিছু বলল না। নিপা চোখ টিপে ইশারা করলো, আর শাহানা বেগম চোখ মুছলেন আঁচলের খুঁট দিয়ে। গ্রামের বাতাসে বাঁশবনের সনসন শব্দ, দূরে কোথাও মসজিদের আজানের ধ্বনি ভেসে আসছে। আর ঠিক তখনই রাইসা অর্কর কাঁধে মুখ রেখে বলল, আমি তোমাকে ভালোবাসি অর্ক, আজ আমি কাঁদতে জানি। আর এই কান্নার প্রতিটা ফোঁটা দিয়ে আমি বলতে চাই তুমি আমার পৃথিবী। অর্ক রাইসার কপালে চুমু খেয়ে বলল, আর তুমি আমার অশ্রুর রানী, যে রানী এখন কাঁদতে শিখেছে, ভালোবাসতে শিখেছে। আর আমি তো সেই চিরকালের পাগলা রাজা যে তোমার প্রেমে পাগল। মে মাসের প্রথম সপ্তাহ, মাটির গন্ধ, প্রজেক্টের সাফল্যের খবর ইতোমধ্যে জাতীয় পত্রিকায় এসে গেছে। গ্রামীণ নারী উদ্যোক্তারা লা রেইনের সঙ্গে যুক্ত হয়েছে। সরকারও সহায়তার হাত বাড়িয়েছে। রয়্যাল গ্রুপের চেয়ারম্যান সাহেব আলী স্বয়ং ফোন করে বলেছেন। কিন্তু সুখের দিনগুলোতে যেন আয়াজ খানের ছায়া রয়ে গিয়েছিল। এক সকালে অর্ক অফিসে গিয়ে শুনল আয়াজ জামিনে মুক্তি পেয়েছে, এবং নাকি সে লা রেইনের বিরুদ্ধে একটি মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, অর্ক তাকে ফাঁসাতে ভুয়া কাগজ তৈরি করেছে আর রয়্যাল বোর্ডকে ভুল তথ্য দিয়েছে। অর্ক মুচকি হাসল। তার হাতে তখনও আয়াজের প্রতারণার অকাট্য প্রমাণ, কিন্তু সে বুঝলো আয়াজ শেষ চেষ্টা করছে। সে রাইসাকে বলল, চলো আদালতে যাই, এবার শেষ পর্যন্ত লড়ব। আর জানো তো, আমি যখন কেস লড়ি আমি জিতবই। আমি তোমার সঙ্গে যাব। এখনও তোমার শরীর পুরো সেরে ওঠেনি, তুমি বাসায় থাকো। না অর্ক, এটা শুধু তোমার লড়াই নয়, এটা আমাদের। তুমি যেমন আমার পাশে ছিলে হাসপাতালের বিছানায়, তেমনি আমি তোমার পাশে থাকবো আদালতে। তাছাড়া শুনেছি আয়াজ নাকি আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছে। নির্ধারিত দিনে আদালতের এজলাসে হাজির সবাই। আয়াজ এসেছিল কালো স্যুট পরে। তার চোখে আগের তেজ নেই, কিন্তু এখনো বিষাক্ত হাসি।
অর্ক দাঁড়িয়ে মামলা লড়ল, একের পর এক প্রমাণ উপস্থাপন করলো। দেখালো কিভাবে আয়াজের মামাতো ভাই ভুয়া মিউটেশন ঘটিয়েছে, কিভাবে লারেইনের অডিট রিপোর্ট জাল করা হয়েছে, আর কিভাবে আয়াজ ব্যক্তিগতভাবে রয়্যাল বোর্ডকে ভুল পথে চালাতে চেয়েছিল। শেষ মুহূর্তে বিচারক যখন আয়াজকে দোষী সাব্যস্ত করে 5 বছরের কারাদণ্ড ঘোষণা করলেন, তখন আয়াজ হঠাৎ রাইসার দিকে তাকিয়ে বলল, রাইসা, রাইসা তুই কি জানিস তোর অসুখের খবরটা আমি আগেই জানতাম, কিন্তু তবুও তোকে সরাতে চেয়েছিলাম, কারণ তুই খুব বেশি ক্ষমতাবান হয়ে যাচ্ছিলি। কিন্তু আজ হেরে গেছি। তোর হাজবেন্ডটা সত্যিই ভালো উকিল রে। তবে তবে তোর সবচেয়ে বড় জয় হলো তুই কাঁদতে শিখেছিস। আমি তোকে ছোটবেলা থেকে জানি, তুই তুই কোনোদিন কাঁদতিস না। আজ তোর চোখে জল দেখে বুঝলাম তুই সত্যিই বদলে গেছিস রে। বলে আয়াজ হাত করা পড়া হাত তুলে এক অদ্ভুত স্যালিউট করলো, আর পুলিশ তাকে নিয়ে গেল। আদালতের বারান্দায় রাইসা অর্কর হাত ধরে দাঁড়িয়ে, তার চোখে জল, কিন্তু এবার কষ্টের নয়, মুক্তির। এই লড়াইটা শেষ হলো, এবার কি আমরা একটু শান্তি পাবো? শান্তি তো আমাদের আছেই, টাঙ্গাইলের পুকুর পাড় আমাদের অপেক্ষায়। আর এখন তো তুমি মাটির রানী, অশ্রুর রানী, আর সবচেয়ে বড় কথা আমার রানী। 2 মাস পরের এক সকাল, টাঙ্গাইলের বাড়ির উঠোনে কাঁঠাল পাকা গন্ধ ভেসে আসছে। উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছে মাটির গন্ধে একটি ছোট উৎপাদন কেন্দ্র, যেখানে গ্রামের মেয়েরা কাজ করছে। শাহানা বেগম বারান্দায় বসে ভাপা পিঠা বানাচ্ছেন। নিপা কলেজ থেকে ফিরেছে, আর পুকুর পাড়ে সেই চেনা ঘাটের উপর বসে আছে 2টি মানুষ, একজন অর্ক আর একজন রাইসা। রাইসার কোলের উপর একটা ছোট্ট বাক্স। সে বাক্স খুলে অর্ককে দেখালো। ভেতরে তাদের বিয়ের কাবিননামা, পুরনো ডায়েরিটা আর সেই চিঠিটা, সঙ্গে আরেকটা নতুন কাগজ। অর্ক জিজ্ঞেস করলো, এই নতুন কাগজটা কি? রাইসা একটু লজ্জা পেয়ে বলল, পড়ো। অর্ক পড়তে লাগলো। প্রিয় অর্ক, আজ থেকে 6 মাস আগে আমি ভুলে গিয়েছিলাম তুমি কে, ভুলে গিয়েছিলাম আমাদের বিয়ে, আমাদের সংসার। কিন্তু তুমি প্রতিদিন আমার পাশে থেকেছো, আমাকে চিনেছো। তুমি সেই ডাক্তার যে শুধু ওষুধ দেয়নি, দিয়েছে ভালোবাসার থেরাপি। তুমি আমার স্মৃতি ফিরিয়ে এনেছো, না বরং তুমি আমার স্মৃতি হয়েই আছো। আজ আমি পুরোপুরি সুস্থ। ডাক্তার রেশমা বলেছেন টিউমার পুরোপুরি নিয়ন্ত্রণে, আর আমার মাথার ভেতর যে জায়গাটা স্মৃতি হারিয়ে গিয়েছিল সেখানে এখন তুমি বসবাস করো। তুমি, তোমার হাসি, তোমার বোকা বোকা কথা, আর টাঙ্গাইলের এই পুকুর পাড়। আর আমি সেই রাইসা নই যে কাঁদতে জানতো না। আমি এখন অশ্রুর রানী, যে কাঁদে, যে হাসে, যে ভালোবাসে। আর এই সব কিছুর মূলে তুমি। তুমি আমার জীবন, আমার স্বপ্ন, আমার পাগলা রাজা। ইতি তোমার রাইসা, যে এখন কাঁদতে জানে এবং সেই কান্নার প্রতিটা ফোঁটা দিয়ে তোমায় বলতে চায় আমি তোমায় ভালোবাসি আজীবন। অর্ক চিঠিটা শেষ করে রাইসার দিকে তাকালো, তার নিজের চোখেও পানি। তুমি এত সুন্দর করে ভালোবাসতে শিখলে কবে? তোমার কাছ থেকেই তো। তুমিই তো আমার ভালোবাসার শিক্ষক, মনে নেই? আমার চিঠিতে আমি তাই লিখেছিলাম। আর এখন তুমি স্মৃতিরও শিক্ষক। তুমি না থাকলে আমি বোধহয় নিজেকে হারিয়ে ফেলতাম। অর্ক হাত বাড়িয়ে রাইসার চোখে জল মুছিয়ে দিল। আমি আর কি শেখাবো? তুমি তো এখন সব শিখে ফেলেছো, কাদা, হাসা, ভালোবাসা সব। না, একটা জিনিস এখনো শেখিনি। কি? তোমাকে ছাড়া বাঁচা। সেটা কখনো শিখতে চাই না। অর্ক মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। পুকুরের জলে সকালে রোদ পড়েছে, জল ঝলমল করছে, বাতাসে কলা গাছের পাতার মর্মর ধ্বনি। দূরে কোথাও কোকিল ডাকছে। অর্ক মনে মনে ভাবল, এই দৃশ্যটা যেন কোনো সিনেমার শেষ দৃশ্য। কিন্তু না, এটা শেষ নয়, এটা শুরু। তাদের নতুন জীবনের শুরু, যেখানে কোনো চুক্তি নেই, নেই কোনো কর্পোরেট চাপ, নেই কোনো ভুল বোঝাবুঝি। শুধু আছে 2টো মানুষ যারা একে অপরকে ভালোবাসতে শিখেছে, তিল তিল করে। অর্ক, একটা কথা রাখতে হবে। কি? আমরা প্রতি বছর আমাদের ভালোবাসার জন্মদিন পালন করব এই পুকুর পাড়ে এসে, যতদিন বেঁচে থাকি। আর যদি তুমি ভুলে যাও? তাহলে তুমি আবার সেই ডায়েরিটা পড়াবে, আর আমি আবার নতুন করে তোমাকে চিনবো, আবার কাঁদবো, আবার হাসবো, আবার ভালোবাসবো। অর্ক রাইসার হাত ধরে বলল, তাহলে তো আমার কাজ শেষ হয় না মোটেও। আমি জন্ম জন্মান্তর ধরে তোমাকে ভালোবাসতে শেখাতেই থাকবো। আর আমি প্রতিবার শিখবো, কারণ তুমি আমার শিক্ষক, আমার স্বামী, আমার পাগলা রাজা। বিকেল নামলো, সূর্যের আলো নরম হয়ে আসছে। পুকুর পাড়ে 2টি মানুষ হাতে হাত রেখে বসে আছে। তাদের সামনে টলমলে জল,
পেছনে গ্রাম বাংলার সবুজ প্রকৃতি আর আকাশে উকিয়ে দেওয়া প্রথম জ্যোৎস্নার আভাস। জীবন সবসময় সহজ হয় না, কখনো আসে টিউমার, কখনো আসে ভুল বোঝাবুঝি, কখনো আসে আয়াজের মতো শত্রু, কিন্তু যেখানে ভালোবাসা থাকে সেখানেই থাকে জয়। অর্ক আর রাইসার গল্পটা আসলে বিশ্বাসের গল্প, ধৈর্যের গল্প, আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা কাঁদতে শেখায়। সে ভালোবাসাটাই পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা, কারণ যে চোখে অশ্রু থাকে সে চোখেই বাস করে সবচেয়ে সত্যিকারের ভালোবাসা। আর সেখানেই জন্ম নেয় এক অশ্রুর রানী, যার প্রতিটা অশ্রুই হয়ে ওঠে ভালোবাসার অমৃত। 3 বছর পরের এক জ্যোৎস্না রাত, টাঙ্গাইলের পুকুর পাড় এখন আর আগের মতো শুধু পুকুর পাড় নেই, পাশেই দাঁড়িয়ে আছে মাটির গন্ধের একটি বড় উৎপাদন কেন্দ্র, যেখানে গ্রামের 250 নারী কাজ করে। পুকুর পাড়ের ঘাটটি অবশ্য অপরিবর্তিত, সে একই জায়গা যেখানে একদিন এক অচেনা বউ প্রথম কেঁদেছিল আর এক পাগলা জামাই তাকে বুকে টেনে নিয়েছিল। আজও সেখানে বসে আছে দুজন, অর্ক পরনে লুঙ্গি আর হাফ হাতা সাদা গেঞ্জি, যেন এই 3 বছরে সে আবার টাঙ্গাইলের ছেলেটা হয়ে উঠেছে। আর রাইসা পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, হাতে চুড়ি, কপালে টিপ। 3 বছরে সে পুরোপুরি সুস্থ হয়েছে, তার চোখে এখন আগুন নয় প্রশান্তি, ঠোঁটে হাসি লেগেই থাকে। তবে আজ তাদের মাঝে আরেকজন আছে, একটি ছোট্ট বাচ্চা মেয়ে, বয়স 1.5 বছর। অর্ক তার নাম রেখেছে অদিতি, আর রাইসা তাকে ডাকে অশ্রু বলে, কারণ বাচ্চাটা কাঁদলে নাকি তার চোখ দুটো অদ্ভুত সুন্দর দেখায়। ছোট্ট অদিতি পুকুর পাড়ের ঘাটে বসে পা ডুবিয়ে জল ছিটাচ্ছে আর হাসছে। রাইসা তাকে সাবধানে ধরে রেখেছে। অর্ক পাশে বসে গুনগুন করে গাইছে রবীন্দ্রসঙ্গীত। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে। রাইসা হঠাৎ বলে উঠল, অর্ক, তুমি কি কখনো ভাবতে আমাদের জীবনটা কি অদ্ভুত? 3 বছর আগে আমরা প্রায় ডিভোর্স দিচ্ছিলাম, আর আজ আমরা এখানে আমাদের মেয়ের সঙ্গে। অর্ক গান থামিয়ে বলল, আমি তো জানতামই ডিভোর্স হবে না, কারণ তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। অন্তত তোমার চিঠিটা তো তাই বলেছিল। আমার চিঠিটার কথা এখনো বলো? আমি তো এখন স্মৃতি ফিরে পেয়েছি। আর জানো, সেই প্রথম রাতে আমি আসলেই কেক খেয়েছিলাম, এক টুকরো, আর ভেবেছিলাম যদি তুমি সকালে দেখতে পাও তাহলে বুঝবে আমি কত বোকা, কিন্তু তুমি তো দেখেও বোঝোনি। অর্ক লজ্জা পেয়ে বলল, আমি ভেবেছিলাম রেবেকা আপা খেয়েছে। যাক, সেই কেকের বদলে এখন তো তুমি নিয়মিত মিষ্টি খাও, কার্বোহাইড্রেট ট্র্যাপ কথাটা ভুলে গেছো। ভুলে গেছি, এখন আমি মিষ্টি খাই, চা খাই, পুকুর পাড়ে বসে জ্যোৎস্না দেখি, আর সবচেয়ে বড় কথা, আমি এখন কাঁদতে জানি। কাঁদতে কাঁদতে একদিন ভেবেছিলাম এই কান্না বুঝি দুর্বলতা, কিন্তু এখন বুঝি কান্নাই আমার সবচেয়ে বড় শক্তি, কারণ কান্নার জন্যই আমি তোমাকে ফিরে পেয়েছি। অদিতি হঠাৎ মাকে ডাকলো, মা, মা, পানি। রাইসা তাকে কোলে তুলে নিল। অর্ক কাছে এসে মেয়ের গালে চুমু খেলো। অদিতি হাসলো, তার ছোট্ট হাত দুটো বাড়িয়ে ধরলো বাবার নাক। অর্ক ভেঙচি খাটলো। অদিতি আরো হাসলো। তোমার মেয়ে কিন্তু একদম তোমার মতোই পাগলা, আর তোমার মতো সুন্দর, আর চোখ দুটো তোমার মতোই। ওর চোখেও যেন অশ্রু নয়, বৃষ্টি ঝরে। রাইসা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, অর্ক, আমাদের গল্পটা যদি কেউ একদিন লেখে তাহলে কি নাম দেবে? অর্ক ভেবে বলল, অশ্রুর রানী, কারণ এই গল্পটা তো শুরুই হয়েছিল এক নারীর চোখে অশ্রু দিয়ে, যে কিনা কাঁদতে জানতো না। তারপর সেই অশ্রুই তাকে বাঁচতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, বাঁচতে। আমাদের গল্প আসলে অশ্রুর গল্প, যে অশ্রু জমে থাকেনি চোখে, বরং ঝরে পড়ে ধুয়ে দিয়েছে সব কষ্ট, সব ভুল বোঝাবুঝি। ঠিক তখনই আকাশের একটা তারা খসে পড়ল। রাইসা অদিতির হাত ধরে বলল, দেখ, তারা খসছে, তাড়াতাড়ি কি চাইবে বলো? আমি তো চাওয়ার সব পেয়ে গেছি, তবু যদি কিছু চাইতে হয় চাইবো প্রতিটা জীবন যেন এই পুকুর পাড়েই কাটে, তোমার আর অদিতির সঙ্গে। রাইসা অর্কর কাঁধে মাথা রেখে বলল, আমিও তাই চাই, আর চাই যতদিন বাঁচি যেন কাঁদতে পারি, কারণ এই কান্নাই তো আমাদের ভালোবাসার ভাষা। জ্যোৎস্না ধীরে ধীরে ঘনিয়ে এলো। পুকুরের জলে চাঁদের প্রতিবিম্ব টলমল করছে। রাইসা বাতাসে ভাসছে ধানের গন্ধ, দূরের মসজিদ থেকে সেই সাজানের ধ্বনি ভেসে আসছে মৃদু। অদিতি ঘুমিয়ে পড়েছে মায়ের কোলে। অর্ক আর রাইসা পাশাপাশি বসে রইল, চাঁদ ডুবে যাওয়ার অপেক্ষায় নয়, বরং নতুন সূর্যের অপেক্ষায়, কারণ তারা জানে এই ভালোবাসার কোনো শেষ নেই। প্রতিদিন এক নতুন সকাল আসে,
এক নতুন জ্যোৎস্না নামে, আর এক নতুন করে তারা একে অপরকে ভালোবাসতে শেখে। এভাবেই শেষ হয় অশ্রু রানীর গল্প। কিন্তু গল্পের শেষ মানেই যে ভালোবাসার শেষ তা কিন্তু নয়, বরং অর্ক আর রাইসার মতো আমরাও বিশ্বাস করতে পারি যে চোখে অশ্রু থাকে সে চোখেই পৃথিবীর সবচেয়ে সুখ, সবচেয়ে সুন্দর ভালোবাসা বাস করে। আর সেই ভালোবাসা কোনোদিন মরে না, শুধু বদলে যায়, কখনো চিঠি হয়ে, কখনো পুকুর পাড়ের জ্যোৎস্না হয়ে, কখনো এক ছোট্ট শিশুর হাসি হয়ে। অশ্রুর রানী শুধু একটি গল্প নয়, এটি আবেগের মুক্তির গল্প। যে সমাজ চোখের জলকে দুর্বলতা মনে করে, সে সমাজকে বলতে চেয়েছি কাঁদতে পারাই আসল শক্তি। কারণ যতক্ষণ আমরা কাঁদতে পারি ততক্ষণ আমরা ভালোবাসতে পারি, আর যতক্ষণ ভালোবাসতে পারি ততক্ষণ জীবন সুন্দর। আপনাদের যদি কখনো মনে হয় ভালোবাসা হারিয়ে গেছে, তাহলে একবার টাঙ্গাইলের পুকুর পাড়ে দাঁড়িয়ে জ্যোৎস্না দেখবেন। হয়তো আপনিও খুঁজে পাবেন আপনার অশ্রু রানী বা পাগলা রাজাকে। সমাপ্তি।